ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবেরা আসেনি তো বুঝি আর জীবনে আমার বেঁচে থাকার রসদ যেটা সেটা হচ্ছে গান, এবং অবশ্যই সেটি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। আমার মানে শেষ নিঃশ্বাস যেদিন পড়বে সেই দিন পর্যন্ত এই আক্ষেপ আমার থাকবে যে ওর পা ছুঁয়ে আমি প্রণাম করতে পারি। আমার পায়ের তলা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, বারবার করে আমি ওয়াশরুমে যাচ্ছি, আমার বন্ধু বলছে কি হয়েছে তোর, এরকম হচ্ছে, এরকম করছিস কেন? আমি একটু করে সন্ধ্যা মুখার্জি আসবে। ফ্যান বলতে তো একেই বোঝায়, কারণ আমরা তো প্রচুর অনুষ্ঠান করেছি, মাসে 32টা প্রোগ্রাম, একটা মাসে একটা রাতে 4টে প্রোগ্রাম করেছি। সুর যদি ঠিক থাকে ও সামহাও মানুষকে নাড়া দেবেই, যতই দুমদারাক্কা ঝিনচাক শুনুক, খুব ঝকমকে পোশাক পরা শিল্পীর গান শুনুক, আমি ছোট করছি না কাউকে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম বাড়িতে গিয়ে সে একটা সময় ভাববে আমার কানে আরাম কোনটাতে লেগেছে, সে কিন্তু রিকল করবে ওই গানটা তো ভীষণ ভালো ছিল, এবং কোনো না কোনোভাবে সে অজান্তে কিন্তু গুনগুন করবে। সাদাসিধে মানুষের চোখ এই দূরবীন। নমস্কার, আমি শোভন। ছোটবেলা থেকে পাড়ার জলসায় আমরা নানা শিল্পীদের গান শুনেছি, কিন্তু সব পাড়া হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়দের আনার ক্ষমতা ছিল না। এবং মোহাম্মদ রফি সাহ, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে এরা ছিল দূরের নক্ষত্র। তখন ডাক পড়তো কণ্ঠী শিল্পীদের, সেই সময় তারাই মঞ্চ মাতিয়ে রাখতেন। আজকে এরকমই একজন কণ্ঠী শিল্পীর কাছে আমরা এসেছি, কিন্তু তার পরিচয় বাকি কণ্ঠী শিল্পীদের থেকে অনেকটা আলাদা। কেন? তার জন্য অনিমেষদার গানই শুনে নিতে হবে, সেটাই তার উত্তর। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবেরা আসেনি তো বুঝি আর জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবেরা আসেনি তো বুঝি আর জীবনে আমার। এই চাঁদের তীরে বরণ করে ওগো মায়া ভরা চাঁদার, ওগো মায়া বিনিরাত। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবেরা আসেনি তো বুঝি আর জীবনে আমার। হা 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 অনিমেষদার গান শুনে এবং অনিমেষদার হাসি দেখেই বোঝা যায় অনিমেষদা কত আনন্দে গান করেন। কেমন আছো অনিমেষদা? আমি তো ব্যস্ততা, কাজের ব্যস্ততা, এবং সঙ্গে সঙ্গে যেটা আমার অক্সিজেন, আমার বেঁচে থাকার রসদ যেটা, সেটা হচ্ছে গান, এবং অবশ্যই সেটি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। ওর গান আমাকে বাঁচিয়ে রাখে বলা যায়, আমাকে সুস্থ রাখে, আমাকে কাজের এনার্জি যোগায়, আমাকে আরও অনেক পথ চলার অনুপ্রেরণা যোগায়। আমি ছেলেবেলা থেকেই মান্নাদের গান গাইতে পছন্দ করি, এবং বাবার হাত ধরেই আমার মান্নাদের গানের পছন্দ হওয়াটা শুরু হওয়া, এবং আমার গলায় লোকে শুনতে পছন্দও করেন। কিন্তু তাও আমার অন্য গানও গাইতে ভাল লাগে, অন্য গানও গাই আমি। কিন্তু তোমার কেন মনে হয় যে একজন কণ্ঠী শিল্পী সারা জীবনের জন্য একজনকে বেছে নেন? আসলে এটার জন্য একটু পিছিয়ে ইতিহাসটাকে একটু বলতে হবে, সামান্য সংক্ষেপে বলি। এটা অনেক জায়গায় বলেছি, কিন্তু বারবারই এটা ভীষণ কিউরিসিটির একটা বিষয় বটে যে আমি কেন শুধুমাত্র সন্ধ্যা মুখার্জিতে স্টিক করে আছি। সেটা যে সময়টা বয়ঃসন্ধি, যে সময় আমার গলা ভাঙল, অর্থাৎ একটা কিশোর সে তার যুবক হওয়ার যে সন্ধিক্ষণটা, সেই সময় যখন গলা ভাঙলো, তখন তার আগে যে আমি চিকন সুরে গাইতাম, তখন আমি বুঝতে পারলাম যে এই গলা ভাঙা অবস্থায় আমি আর চিকন সুরে গাইতে পারবো না।
তখন আমার ইনস্টিংক্ট ভয়েসটা, অর্থাৎ একটা বাচ্চা ছেলের গলা যেরকম হয়, ইনস্টিংক্ট ভয়েসটাই একদম সরু চিকন, ডিফারেন্সিয়েট করা যায় না কোনো মহিলা গাইছে বা কোনো পুরুষ গাইছে। গলা ভাঙার পরে যখন আমার নতুন মানে ভেঙে যাওয়া গলাতে আমি যখন গাইতে পারছি না, তখন আমি চেষ্টা করতে থাকলাম আমার আগের পুরনো চিকন স্বরেতেই আবার গাওয়ার। সেইটা করতে গিয়ে অনেক ভাঙা গড়া, সুরের দাঁড়াতে না পারা, তার জন্য কষ্ট, জেদ চেপে যাওয়া, এবং তারপরে একটা সময় বোঝা গেল যে আমি একটা পার্টিকুলার নোটে দাঁড়াতে পারছি, এবং আগে যেটা আমি স্বাভাবিকভাবে গাইতাম সেটা এখন আমি গলা ভাঙা অবস্থাতে আগের গলাটাকে আর্টিফিশিয়ালি এনে গাইতে পারছি। এটা করতে গিয়ে যেটা হলো, তখন মূলত গাইতাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আরতি মুখার্জি, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং অবশ্যই সন্ধ্যা মুখার্জি। সন্ধ্যা মুখার্জি কিন্তু তখন আমার প্রায়োরিটিতে ছিলেন না, কিন্তু সামহাও আমার যারা গান শুনতেন আশেপাশে, যারা আমার শুভানুধ্যায়ীরা ছিলেন, ওরা আমাকে বলতে থাকলেন তোমার অজান্তেই এমন একটা স্টাইল তোমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ওই ওনার এক্সপ্রেশন, ওর হেসে হেসে গাওয়া, ওর ভীষণ প্রমিনেন্ট উচ্চারণ এবং ওই হাস্কিনেস, ভিব্রেটো, হ্যাঁ ভিব্রেটো, এবং বিশেষ করে ওর গলার যে হাস্কিনেসটা একদম অন্য সব শিল্পীর কণ্ঠ থেকে আলাদা করা যায়, সেটা কিন্তু একেবারে অজান্তে চলে এসছে আমার। তখন আমাকে বললো, আমাকে কেউ পরামর্শ দিলেন, আমার অবশ্যই তারা সিনিয়র ছিলেন, যে তুমি কিন্তু আর অন্য গান গেও না, তুমি কিছুদিন শুধু সন্ধ্যা মুখার্জির গান গাও। তখন আমি খুঁজতে থাকলাম সন্ধ্যা মুখার্জির গান। তখন অনেক বছর আগে, প্রায় 44 বছর আগের কথা, 45 বছর আগের কথা। তখন তো রেডিওই সম্বল, টেপ রেকর্ডার বাড়িতে ছিল না, গ্রামোফোন রেকর্ড ছিল। হ্যাঁ, গ্রামোফোন রেকর্ড বাড়িতে ছিল না, আমার বাড়িতে ছিল না, কিন্তু আমার ভরসা ছিল রেডিও। কলকাতা কয়ের অনুরোধের আসর, কলকাতা কয়ের ছায়াছবির গানের অনুষ্ঠান, বিবিধ ভারতীতে মনের মতো গান, মনে রাখার কথা, শ্রাবন্তী মজুমদারের, এইভাবে তখন আমার গানের স্টক আমি বাড়াতে থাকলাম। এবং সেটা অবশ্যই সন্ধ্যা মুখার্জির গান হলে সঙ্গে সঙ্গে গানটা ওদিকে চলে যেত। চেষ্টা করতাম, একটা আমার খেরোর খাতার মতো ছিল, সেখানে আমি একটা লিখতাম, গান লিখতাম, অত স্পিডে লিখতে পারতাম না, প্রথম দিনে খাবলা খাবলা করে কিছুটা লিখতাম, আবার ওয়েট করতাম ওই গানটা আবার কবে দেবে। সেটা কি রেডিও শুনে ম্যাক্সিমাম গান আমি রেডিও শুনে লিখেছি। আমি যখন মানে প্রায় আমার 5-6 বছর গাওয়া হয়ে গেছে, তখন আমি একটা টেপ রেকর্ডার কেনার পরিস্থিতিতে এলাম। তখন টেপ রেকর্ডার কিনে, তখন তো ইচ্ছে মতো আমি দেখছি রিউইন্ড করা যায়, একটা লাইনকে বারবার শোনা যায়, রিহার্সাল করা যায়। কিন্তু তার আগে আমি রেডিওতে শুনে কিন্তু একটা গান, দুটো গান, তিনটে গান, 5টা গান, এইভাবে গান বেড়েছে। এবং সেটা ওই একদিনে পুরো ওয়ার্ডিংটা করতে পারিনি। তাতে আমার সুবিধা হয়েছে, বারবার করে গানটা আমার রেওয়াজও হয়ে গেছে, এইভাবে গান বাড়ানো। এবং তখন এরপরে যেটা হলো সেটা হলো, যখন আমার প্রথম মঞ্চে আত্মপ্রকাশ হলো, তখন কিন্তু জনগণ বা শ্রোতা তারা হৈ হৈ করে উঠলেন যে সন্ধ্যা মুখার্জির মতো লাগছে শুনতে, অনেকটা সন্ধ্যা মুখার্জির মতো লাগছে, একটা ছেলে গাইছে, এবং ওরকমভাবে এক্সপ্রেশনগুলো ওরকম এসে যাচ্ছে। এবার পথ চলা শুরু, মানে তখন এবারে বিভিন্ন অনুষ্ঠান উদ্যোক্তাদের কাছ থেকে ডিমান্ড আসতে শুরু করলো, আমরা তোমাকে চাই, তোমার কিছুক্ষণের জন্য সন্ধ্যা মুখার্জির গান শুনবো। এই চলায় সেটা হচ্ছে 81 সাল। মঞ্চে প্রথম গাওয়া তোমার সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান? মঞ্চে প্রথম গাওয়া সন্ধ্যা মুখার্জির গান, আসলে প্রথম গাওয়া গান সন্ধ্যা মুখার্জির গান ছাড়াও অন্য গান গেয়েছিলাম। ও মনে আছে, হ্যাঁ, তোমারই ভালো বেসেছি আমি, তোমারই ভালো বেসেছি, চির সাথী হয়ে এসেছি, তোমারই ভালো বেসেছি। এই গানটা গাইতে গিয়ে একটা মজার ঘটনা আছে। অন্তরাটা একটু গাইলে না, একটু লো হচ্ছিল। আচ্ছা, তোমার কানে কানে দুটি কথা তাই শুধু বলবো, ভালোবাসি ভালোবাসি, প্রণয়ের নীল আকাশে দুটি তারা হয়ে মোরা জ্বলবো, ভালোবাসি ভালোবাসি। ও যেটা বলছিলাম, একটি অনুষ্ঠানে, হুগলির কোন একটি অনুষ্ঠানে পুলক বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ গেস্ট এসেছিলেন। তা আমি তো পুলক বন্দ্যোপাধ্যায় এসেছি, ওনার প্রচুর নাম শুনেছি, মান্না দে মানে পুলক বন্দ্যোপাধ্যায় আমরা জানি, এবং আমি তো ওনার প্রতিটা গানের কথা তখনই ওই মানে তখন সদ্য গান বুঝতে শিখেছি। মানে ও চাঁদ সামলে রেখো যোচনাকে, কি কত কফটা চোখের জল, আমি অবাক হয়ে যে এটা এরকম একটা বয়স্ক লোক লিখেছেন, মানে দেখে অনেক অবাক হয়ে গেছি। তখন আমি বললাম, আচ্ছা, আমি খুব বোকার মতো প্রশ্ন করছি, আচ্ছা আপনি সন্ধ্যা মুখার্জির কোনো গান লিখেছেন? তখন উনি আমাকে পাল্টা বলছেন, তুমি আজকে কি গান গাইবে? আমি প্রথমে তো তোমার ভালোবেসেছি, ওটাই তো আমার লেখা।
মানে আমার তখন এক অদ্ভুত একটা ফিলিং, আমি কার কাছে দাঁড়িয়ে রয়েছি। আমি প্রথম গান যেটা গাইবো সন্ধ্যা যেটা রাজেন সরকারের সুর, অদ্ভুত সুন্দর সুর, আর নতুন জীবন ছবির অনিল চ্যাটার্জি, সন্ধ্যা রায়। তা যাই হোক, এরকম হচ্ছে এই প্রথম গান সন্ধ্যা মুখার্জি তোমার ভালোবেসেছি, এবং তার সঙ্গে পুলক ব্যানার্জির সঙ্গে আলাপ হওয়ার ইতিহাসটা এইভাবে এসে গেছে। সেটা কি প্রথম তোলা গান না প্রথম মঞ্চে গাওয়া গান? এটা না আমি ঠিক মনে করতে পারবো না। মঞ্চে এই গানটা তো আমি শুরু থেকেই গাওয়া শুরু করেছিলাম, অনেক দিন পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু তোলা গান বলতে ওইভাবে নয়। তোলা গান সন্ধ্যা মুখার্জির আমার মনে হয় যে নতুন সূর্য আলো দাও করেছি, তারপরে কি বলে যদি নাম ধরে ডাকি, ওটা তুলেছিলাম, মানে গাওয়ার মতো করে তোলা ছিল না, মানে শুনতাম গুনগুন করে গাইতাম। আর যেটা গাইতাম প্রভুজি তুমি দাও দর্শন, পিতা পুত্র ছবির গান, হ্যাঁ, ভক্তি সঙ্গীত, এই ধরনের সব গানগুলো আর কি। তারপরে আমি শুরু করলাম বকবকম পায়রা, তারপরে মধুমালতী ডাকে আয়, তারা ঝিলমিল আমার একদম প্রথম। তারা ঝিলমিল স্বপ্ন মিছিল, ঘুমে ঢোল 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 চম্পা কোথায় বলে যাচ্ছে জাগলো কিরে, পাতা শির শির রাত্রি নিবিড়, ছন ছন যেন কোন রাজ্যের নীল, হাওয়া ডাকছে ধীরে। তারা ঝিলমিল স্বপ্ন মিছিল, লোকে শোনাতে কেউ আজ চুপি চুপি তার সব গান, দিল কি হৃদয় ঢেউ দিল মনে মনে তার মন প্রাণ। তাই কি কানে কানে বলছি গানে গানে ছন্দ আনু প্রাণে নীল নীল। তারা ঝিলমিল স্বপ্ন মিছিল, ঘুমে ঢোল 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 চম্পা কোথায় অলি ডাকছে ঘিরে। তারা ঝিলমিল স্বপ্ন মিছিল, তারা ঝিলমিল স্বপ্ন মিছিল, তারা ঝিলমিল। আমার সৌভাগ্য হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায়ের লাইভ শোনার বা ওনাকে সামনে থেকে দেখার, কিন্তু আমি চোখ বন্ধ করে শুনছিলাম, মনে হচ্ছে আমার সৌভাগ্য হয়নি সত্যি অনিমেষটা, কিন্তু তোমায় শুনতে পাচ্ছি, সেটা আমার সৌভাগ্য। আমি শুনেছি ওর লাইভ অনুষ্ঠান, এবং সব থেকে আমার জীবনের একটা, আমার মানে শেষ নিঃশ্বাস যেদিন পড়বে সেই দিন পর্যন্ত এই আক্ষেপ আমার থাকবে যে ওর পা ছুঁয়ে আমি প্রণাম করতে পারি। কিন্তু কি অদ্ভুত কথা, ও যে যে স্বর দিয়ে উনি শুধু গানের দিন গানে মোর ইন্দ্রধনু বেরিয়েছে, সেই কণ্ঠ দিয়ে কিন্তু আমার নাম উনি উচ্চারণ করেছেন। এটাতে আমি ধন্য হয়েছি। উনি অনেকের কাছে বলেছেন, মিউজিশিয়ানসরা যারা ওর রেকর্ডিংয়ে বাজিয়েছেন, তারা আমাকে বলেছেন, তাদের ঘটনাচক্রে আমার প্রথম অ্যালবামের সময় তাদের সঙ্গে দেখা হয়ে যায়, আর বেবিদা ছিলেন। তখন বলেছে, জানো তো পিসিকে তোমার কথা বলেছি। পিসি বলেছে, হ্যাঁ আমিও শুনেছি একটি ছেলে গায় আমার গান, ওকে একবার আনবি তো, আমি দেখবো কি করে গায়। তার মানে উনি আমাকে রেকগনাইজ করেছেন। এটা যাওয়া হয়নি, কিছুটা ভয়, মানে একটা বলে না, ভয় এবং শ্রদ্ধা মিশিয়ে যে ফিলিংটা হয়। আমি সামনে গেলে, আমি তো মহাজাতি সদনে ওর গান শুনতে গেছি, ওর নাম অ্যানাউন্স করেছে, আমার বন্ধুদের সঙ্গে গেছি, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু পরে সন্ধ্যা মুখার্জি স্টেজে উঠবেন, আমি সামনে জীবন্ত সন্ধ্যা মুখার্জিকে দেখতে পাবো, আমার পায়ের তলা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, বারবার করে আমি ওয়াশরুমে যাচ্ছি। আমার বন্ধু বলছে, কি হয়েছে তোর, এরকম হচ্ছে, এরকম করছিস কেন? আমি একটু করে সন্ধ্যা মুখার্জি আসবে। ফ্যান বলতে তো একেই বোঝায়, মানে বললাম না, একদম কি বলবো, ভীষণ ইমোশনাল হয়ে যাই বলতে গিয়ে। আমার মনে হয় শিরায় শিরায় উনি মিশে রয়েছে, যে কারণে উনি চলে যাওয়ার পর তো মানে সেটা তো একটা অদ্ভুত পরিস্থিতি হয়েছিল। আমি দুদিন তো আমার দরজা বন্ধ করেছিলাম প্রায়, মানে অফিস কোনো রকমে গেছিলাম, মানে কথা বলতে পারছিলাম না, যেতে হতো অফিস, তাই যেতে হতো। এবং আমার অফিসে ওরা বললো রবীন্দ্র সদনে যাবে, আমাকে বললো স্যার আপনি যাবেন? আমি বললাম আমি পারবো না যেতে, আমি অসম্ভব, জীবন্ত অবস্থায় যেতে পারিনি, আর এই অবস্থায় পারবোই না, আমি ফেন্ট হয়ে যাবো গেলে। ব্যাপারটা এরকম হয়। আচ্ছা, এই আগের প্রশ্ন থেকে একটা প্রশ্ন এলো যে তোমার প্রথম অ্যালবাম। হ্যাঁ, প্রথম অ্যালবাম সেটা হচ্ছে 1988 সাল, এবং আমাদের একটি জুটি ছিল, এখনো আছে অবশ্য, বাপি পিকলু, তোমরা শুনে থাকবে। আমরা প্রথম আমাদের জুটির প্রথম অনুষ্ঠান হয় 1981 সালের সরস্বতী পুজোর আগের দিন। আমাদের প্রথম, মানে ওর নাম হচ্ছে পিকলু, ওর পোশাকের নাম পিকলু, ভালো নাম হচ্ছে দেবাংশু। তা একটি অনুষ্ঠানে আমিও গেছি, ও গেছে। তা গ্রিন রুমে বসে রয়েছি, ও আমাদের কিছুটা সিনিয়র, ভীষণ ভালো গায়,
অনেক গুরু ধরে অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে শেখা, সুবিনয় রায়ের কাছে শিখেছে, দ্বিজেন মুখার্জির কাছে শিক্ষা নেওয়া, তালিম নেওয়া। তো ও আমাকে হঠাৎ করে বললো, বাপি আমরা একটা ডুয়েট করবো। আমি বললাম কিছু জানি না তো ডুয়েট গান। বললো ও ঠিক আছে, হয়ে যাবে। তখন খুব প্রচলিত গান ছিল ওই যে আধো আলো ছায়াতে, আর ছিল ওই যে ভাগ্যের চাকাটাতে ঘুরছে। বললো এই গানের তো কথা মুখস্থ তখন রেডিওতে শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। আসলে রেডিওতে যখন গান হতো তখন গান তো গিলতাম, অনেক গানের এই কথা মানে এমনি মুখস্থ হয়ে যেত। তা দিয়ে বললো চ না ওইটা করি, হ্যাঁ কি বলে ওই ভাগ্যের চাকাটা ঘুরছে, আর দুটো গানই স্টপ তখন, আর হচ্ছে ওই আধো আলো গাইলাম। এবারে শ্রোতারা দেখছি যে কি দুটি ছেলে এরকম রোমান্টিক ডুয়েট গান গাইছে। তখন থেকে আমাদের ওই জুটি, সেদিন থেকেই বলা যায় আমরা জুটি হয়ে গেলাম, বাপি পিকলু জুটি। শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, এই ডুয়েটই খুবই পরিচিত ছিল। না ও আসলে ও বেসিক্যালি ও সোলো গান করতে কিন্তু সবসময় শ্যামল মিত্রের গান সোলো, আর ডুয়েটের সময় আমাদের ককটেল হতো। কারণ ডুয়েটের সময় পথ যদি না শেষ হয় গাইব না, এটা তো হতে পারে না। কিংবা ধরো রাজ্যে তোমার মিষ্টি, কিংবা যেতে যেতে কিছু কথা তো মান্না দে, অরুন্ধতী চৌধুরীর, ওটা অবশ্যই গাইতাম। রং শুধু দিয়েই গেলে তখন একদম আমাদের পেটেন্ট একটা গান ছিল। তারপরে কি বলে চম্পা চামেলি গোলাপের বাগে, তারপরে মান্না দে নির্মলা মিশ্র তুমি আকাশ এখন যদি হতে, ময়দা লুচি। এটা ভীষণ চম্পা চামেলির প্রসঙ্গ এলে একটু কি আমার সাথে গাইবে? হয়তো জুটি নেই বাবা। শোনো ঘটনা হচ্ছে শোভন, আমি বলি তোমার গানের মধ্যে মৌলিকত্ব, আমার যেটা মনে হয় তোমার এমন কিছু কিছু নোটস থ্রো করো যেটা আর ভীষণ ইনভলভমেন্ট একটা গানের মধ্যে। মানে আমি কিন্তু বেসিক্যালি আমি তোমার ভীষণ রকমের তোমার গান পছন্দ করি, তোমার গান আমি শুনি। তুমি যখনই পিয়ানো বাজি কিছু আপলোড করো না, আমি সঙ্গে সঙ্গে গোটাটা কিন্তু শুনি, আমি স্কিপ করি না ওখান থেকে, অন্যদের স্কিপ করে করে চলে যাই, কিন্তু তোমারটা আমি গোটাটা শুনি, কারণ তোমার গান থেকে আমি কিছু শিখি। ধন্যবাদ অনিমেষ দা। চলো একটু চম্পা চামেলি গাই। আচ্ছা। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে, এমন মাধবী নিশে আসেনি তো আগে, এমন মাধবী নিশে আসেনি তো আগে, চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। একটু অন্তরা। হ্যাঁ। চাপারোয়া তোর মেখে কোয়লা উঠেছে ডেকে, চাপারোয়া তোর মেখে কোয়লা উঠেছে ডেকে, পিউ কাহা ভরা অনুরাগে, পিউ কাহা ভরা অনুরাগে, চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে,
এমন মাধবে নিশি আসেনি তো আগে, চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি চম্পা চামেলি চম্পা চামেলি গোলাপের বাগে। প্রথম শুরু করলে তুমি লতা মঙ্গেশকর, আরতি মুখোপাধ্যায়, আশা ভোসলে, তো সে তখন কি গান গাইতে, বা তখন সেই প্রথম তোলা গান বা ওই ওনাদের গান কি গেয়েছিলে তখন সময়? আমি প্রথম যেটা মঞ্চে গিয়েছিলাম একটা গান ছিল পম্পা ছবিতে। গানের শিল্পীর নাম আমার মনে নেই, খুব নামী শিল্পী কিছু ছিলেন না, বা পরে খুব একটা তার গান শুনিনি। সেটা হচ্ছে যে ওগোসাম ঘনশ্যাম, ও তার আগে গিয়েছিলাম হৈমন্ত শুক্লার আমি সেও সখা, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। আচ্ছা, হ্যাঁ, শ্যামল মিত্রের সুর। একটু কি শোনাবে? হ্যাঁ, হৈমন্ত শুক্লার প্রথম গান, এবং ওনার রেকর্ডিং এর সময় উত্তম কুমার ঢুকে গেছিলেন, মাটিতে যে আজ স্বর্গ। হ্যাঁ, এবং উত্তম কুমার ঢুকে গেছেন, তখন ওর হাত থেকে ওই গানের স্ক্রিপ্ট সব পড়ে গেছে, বলছে হাত পা কাঁপতে শুরু করেছে, সামনে উত্তম কুমার ওই ইয়েতে মনিটরে বসে দেখছেন তখন। এর মধ্যে আমি এই গানটি গাওয়াতে প্রচুর মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি আমি ইয়েতে, আমার চ্যানেলে। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে আমি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে আমি। অস্ত সূর্য আকাশের কিছু ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। মুগ্ধ জীবন স্তব্ধ হৃদয়, স্মৃতিও তো গেছে থামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে আমি। এই গানটি শুনে অনিল চ্যাটার্জি আমার পিঠ চাপড়েছিলেন। শিল্পী সংসদের অনুষ্ঠান, তখন সদ্য উত্তম কুমার পরলোক গমন করেছেন। একটি অনুষ্ঠানে আমি গেছি এবং উত্তম কুমারের ছবির গান গাইতে হবে, অনিল চ্যাটার্জি ছিলেন মানে গেস্ট হিসেবে। তা আমি গাইয়ে ওঠার আগেই উনি আমাকে পিঠ চাপড়াতে শুরু করে দিয়েছে যে তুমি তো একদম সেইখানে নিয়ে গেছিলে আমাকে। এরকম কিছু মঞ্চের স্মৃতি রয়েছে? ধরো তুমি তো বহু লেজেন্ডসদের দেখেছো, তোমার গান তারা শুনেছে। আমাকে যেমন নির্মলা মিশ্র, নির্মলা, উনি তো মানে এরকম মাথায় হাত দিয়ে বাবা তোকে অনেক আশীর্বাদ করলাম, বা এবং বনশ্রী সেনগুপ্ত যে এত সুন্দর গাইতে পারো তুমি, মানে এরকম ভাবে বলছে। বীণা দাশগুপ্ত, যাত্রা লক্ষ্মী যাকে বলা হয়, ও গীতা দে আমাদের অ্যাক্ট্রেস, শুভেন্দু চ্যাটার্জি একটা অনুষ্ঠানে গান শুনে উনি গ্রিন রুমে আমাকে ডেকেছেন। তখন গীতা দে, লিলি চক্রবর্তী একটি নাটকের জন্য ওনারা মানে রেডি হচ্ছেন, আমার গান তার আগে হয়েছে। শুভেন্দু চ্যাটার্জি ডেকে বলছেন বাবু তুমি ওই গানটা তোমার তোলা আছে সমাপিকা ছবির, আমার এলোয় যে কি খেলা খেলেছো। আমি শুনেছি কিন্তু গানটা গাওয়ার মতো করে আমার রেডি নেই। বলছে আমার ছোটবেলায় এই গান শুনে আমি বড় হয়েছি, প্রথম সন্ধ্যাদির গান যেটা আমি শুনেছি আমার খুব ছোট্টবেলায় সেটা হচ্ছে সমাপিকা ছবির এই গান, এবং অদ্ভুত সুন্দর গান যেন আমার এলোয় যে কি খেলা খেলেছো প্রতিটি পিয়াসী ক্ষণ। তখন এবারে আমাকে একজন এসে বলছে গীতা দে আপনার সঙ্গে একটু কথা বলবেন। তখন আমি ওদের গ্রিন রুমে পর্দা সরিয়ে দেখি ওনারা তখন আমি বাচ্চা, মানে মাধ্যমিক দেব, তখন থেকে ওনারা ইয়ে করছেন, মানে রেডি হচ্ছেন ন্যাচারালি, মানে সেলিব্রিটি, ভীষণ নামী শিল্পী, মহিলা শিল্পী, তারা রেডি হচ্ছেন। আমি বাচ্চা ছেলে, যদিও আমি ঢুকে সঙ্গে বেরিয়ে এসেছি। সঙ্গে গীতাতে বলছে এই ছেলে তুমি প্রচুর বাচ্চা, এসো কিচ্ছু ব্যাপার না, ঢুকে যাও। তখন আমি ঢুকে গেছি, তোমার গালটা দাও। আমি না প্রথমে বুঝতে পারছি কি করবো, তোমার গালটা দাও। দিয়ে আমি গালটা বেরিয়ে দিচ্ছি, উনি আমাকে মানে আদর করলেন গালে। লিলিদি বলছেন, লিলি চক্রবর্তী বলছি তুমি গাইলে, তুমি স্টেজে ছিলে? আমরা হ্যাঁ আমি ছিলাম। বলছি কি শুনলাম, এরকম ব্যাপার। বীণা দাশগুপ্তের সঙ্গে একটি যাত্রা অনুষ্ঠান, এবং আমাদের প্রথমে গান আছে, বাপি বিপ্লু গান আছে, বীণাদি উঠবেন।
তা উনি ওদের বলে রেখেছেন ওই বাপি পিকলু যখন আসবে না, ওই আমরা তো গেস্ট হাউসের থেকে এবারে মঞ্চের কাছে আসবো, এলেই সঙ্গে সঙ্গে আমাকে খবর দিবি তো। তা ডেকেছেন উনি, তখন উনি মেকআপ করতে করতেই বেরিয়ে এসছেন, এসে বলছে ভাই ভাই বাবা কি হয়েছে, ভাই তুমি গানের মোট কোন গাইবে না, ওটা তো আমার ঠিকভাবে তোলা নেই, মানে আমার যারা বাজাচ্ছেন তাদের সঙ্গে ঠিক মতো তোলা নেই, আমারও গানটা ঠিক মতো তোলা নেই, তবে আপনি অন্য গান বলুন। তখন কি একটা গান বলেছিলেন আমার মনে নেই, মানে কে তুমি আমার এরকম টাইপের কিছু একটা গান বলেছিলেন। এবং আমি যখন গাইছি বারবার করে ওনার হাতে লেখা স্লিপ আমার মনে আছে, বিনাদি বলছি এই গানটা গাইবে, বিনাদি সেটা আছে কাগজগুলো এখন জানি না কোথায় আছে, আছে তো প্রচুর জিনিস ছিল, কোথায় কোথায় সব এই শিফট হয় মাঝে মাঝে, তারপরে হারিয়ে যায়। হ্যাঁ, তা এরকম ব্যাপার। তারপরে যেমন একটা ঘটনা মেদিনীপুরে ঘটেছিল, সেটা হচ্ছে ওরা ভেবেছে বোধহয় ক্যাসেট চালিয়ে লিপ দিচ্ছে, তখন কিন্তু আমরা বাপি পিকলু হিসাবে মঞ্চে গেছি, তখন ওরা বলছেন যে এটা ক্যাসেট বাজিয়ে লিপ দেওয়া হচ্ছে। আসলে এটা ওনাদের যদিও ক্যাসেট, অরিজিনাল ক্যাসেট আর আমাদের গানের প্রেজেন্টেশন বা গান আমাদের পারফেকশনের মধ্যে অনেক তফাৎ। তখন কি মঞ্চে ধরে না, আমি তোমাকে ইন্টারাপ্ট করলাম, ধরো কিবোর্ড এগুলো চলে এসছে না, তখন অ্যাকর্ডিয়ন। যখন গৌতম ঘোষ গাইছেন, তাপস ভট্টাচার্য, গিরিশ দাবে, আনন্দ ইন্দ্রাণী, এরা সব দাপিয়ে গাইছেন, তখন বাপি পিকলু আমরা তখন গাইছি। তখন কিবোর্ড আসেনি? না, কিবোর্ড আসেনি, তখন অ্যাকর্ডিয়ন, মূলত অ্যাকর্ডিয়ন। আর কি থাকতো মঞ্চে? একটা ট্রিপল কঙ্গো থাকতো, কঙ্গো, ম্যারাকাস, পারকাশন, ওটা তো মাস্ট ছিল, আর গিটার, বেস গিটার, লিড গিটার থাকতো, এবং মূলত কিন্তু অ্যাকর্ডিয়ন থাকতো, সেটাই সুর দিত। তখন কি কর্ডলেস মাইক এসে গেছে? না, কর্ডলেস আমরা তখন অনেক পরে পেয়েছি কর্ডলেস। তখন এমনকি ওই সাউন্ড সিস্টেম অতটা ডেভেলপ ফাংশনের জন্য ছিল না, তাও বলছি মাইক বাজছে, রেকর্ড বাজছে। তখন কি মঞ্চে যন্ত্রসঙ্গীত যারা বাজাতো তারা মানে কিবোর্ড থাকতো? না, অক্টোপ্যাড কিবোর্ডে ইলেকট্রিক গিটার থাকতো, যদিও আমরা হাওয়াই ইউজ করতাম, যদি বাংলা গান গাইতাম হাওয়াই থাকতো। আমি বেস গিটারও খুব একটা নিতাম না, কোনো একটা সময় মাঝে মাঝে নিয়েছি, কিন্তু থাকতো মূলত অ্যাকর্ডিয়ান, তবলা তো অ্যাকোস্টিক তবলা অবশ্যই, তখন তো এইসব হ্যান্ডসোনিং বা এসবের হারমোনিয়াম থাকতো, তবে আমরা হারমোনিয়াম নিতাম না সাধারণত, কোনো ক্ষেত্রে নিয়েছি। আর থাকতো সেটা হচ্ছে যে ওই পারকাশনের একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল থাকতো, মূলত কিন্তু সুরের বলতে অ্যাকর্ডিয়ান, হাওয়াইন গিটার এবং মাঝে মাঝে বেস গিটার। ধরো অনেকে তো আমি দেখেছি কণ্ঠী শিল্পীরা যারা গান করেন গাইতে গাইতে নিচ থেকে ওঠেন কর্ডলেস মাইকে, তখন কি কর্ডলেস মাইক এসে গেছে? না, আমি দেখিনি, আমাদের প্রথম দিকে আমি কিন্তু দেখিনি, আমি কখনো সেটা ইউজও করার সুযোগ হয়নি, বা আমরা দেখিও নি, কারণ আমরা তো প্রচুর অনুষ্ঠান করেছি, মাসে 32টা প্রোগ্রাম, একটা মাসে একটা রাতে 4টে প্রোগ্রাম করেছি। হ্যাঁ, সন্ধ্যে থেকে শুরু করেছি বাগবাজার দিয়ে, শুরু করেছি ব্যান্ডেল দিয়ে, ব্যান্ডেল, তারপরে বোধহয় ওরকম হিন্দমোটর বা ওরকম কিছু, তারপরে আরেকটা কোথায় বাগমারি, তারপরে গেছি বাগবাজার, এরকম 4টে প্রোগ্রাম করেছি। এটা কি হাইয়েস্ট করা তোমার? হাইয়েস্ট, একদিনে 4টে। আর তখন আমরা বাঁচতাম যে 32টা প্রোগ্রাম এসছে, আমরা দেখতাম যে একই দিনে 2-3টে করা যাবে, মিনিমাম দুটো তো আকছাড় করেছে, সেরকম কিভাবে প্রোগ্রাম সেই রুটে আমরা প্রোগ্রামগুলোকে ফাইনাল করতাম, ওই একই রুটে যাতে হয়ে যায়, এরকম হয়েছে। তুমি বলছিলে এটা মেদিনীপুরের ঘটনা, যে বলছে রেকর্ড বাজছে, তা আমি শুনে কতটা অবাক হলাম যে এতটা ভালো গাইছি যে রেকর্ডের মতো মনে হচ্ছে না, এটা তাহলে ওনাদের বোধহয় শোনা কম আছে। তাই যাই হোক, এটা মনে মনে বলছি। আমাকে একজন এসে বলল যে এরা কিন্তু আপনাকে ফিজিক্যালি একটুখানি হ্যাকল করবে, কারণ আপনি মিথ্যাচারিতা করছেন, মিথ্যের আশ্রয় নিচ্ছেন। তার আগে আমি গাইতে গাইতে দেখেছি, আমার যিনি সাউন্ড অপারেট করছিলেন ওর কাছে কিন্তু একটা দুটো ছেলে মাঝে মাঝে এসে এরকম উঁকি মেরে মেরে দেখছে। অনেক সময় ভাবছি সাউন্ডের লোক হতে পারে, অন্য কিছু হতে পারে, তা বুঝতে পারেনি। তখন আমাকে এসে একজন বললেন অর্গানাইজারদের যে আমাদের প্রতিদ্বন্দ্বী একটি সংগঠন বা ক্লাব আছে, ওরা বলছে যে এটা ক্যাসেট চালিয়ে শ্রোতাদের সঙ্গে মানে বিভ্রান্তি, শ্রোতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে তা, এবং ওরা কিন্তু আপনাকে কিন্তু একটু পরেই কিন্তু স্টেজে উঠে কিন্তু আপনাকে নামাবে। আমার তখন ভয়ের থেকে আমার কিন্তু মজা বেশি পেয়েছিলাম, অদ্ভুত ব্যাপার, আনন্দ তো হচ্ছে। হ্যাঁ, কারণ আমি কিন্তু ভয় পাইনি একটু, অদ্ভুত ব্যাপার, আমি কিন্তু একটু ভয় পাইনি, কারণ আমি তো জানি কোনোভাবে প্রমাণ তো ওদের জায়গায় নেই, আমি জিতবো। তা তখন ওরা বললো, তখন তারাই এসে বললো ওরা একটা লিস্ট দেবে, একটু পরে দেখবেন একটি ছেলে এসে আপনাকে লিস্ট দেবে, ওরা ওই লিস্ট অনুযায়ী গাইতে বলবে, আপনার যেটা সেট করা আছে, ওদের ধরুন আপনার মাইকে সেট করা আছে, আপনি লিপ দিচ্ছেন, ওই লিস্ট অনুযায়ী গাইবে।
তখন আমি করলাম কি একটু কায়দা করলাম, হ্যাঁ লিস্টের দিন, একটু পরে একটা লিস্ট দিল এবং আমি করলাম কি কোনো একটা গানের মাঝে একটু গানটা থামিয়ে দিয়ে একটু কথাও বললাম, ঠিক আছে। এবং আমি দেখলাম লিস্টের গানের মধ্যে অধিকাংশ গানই তখন আমার প্রায় আমার জানা গান এবং আমার প্লে লিস্টের মধ্যেই গান, অনেকগুলো, কিছু কিছু ছিল না। তো দিয়ে এবারে যখন গাইতে থাকলাম তখন এইবারে 2, 3, 4 গাওয়ার পরে তখন ওই অর্গানাইজারদের এসে বললো ওরা আপনাকে ওরা একটু মানে পুরস্কৃত করতে, এবং সেটা কি টাকার মালা। তখন এই টাকার মালা গ্রামের দিক, মানে ওটা পশ্চিম মেদিনীপুরে খুবই তখন টাকার মালা চলতো না। সেদিনও একজন, আমি ওই পান্ডুয়াতে গাইতে গেছি, সেদিন তারকেশ্বরে গাইতে গেছি, এক ভদ্রলোক এসে বললেন আমার ভীষণ ফেভারিট শিল্পী আপনি, আপনাকে একটু উপহার দিতেই হবে, পয়সা দিতে পারবেন। পয়সা এখানে পেয়েছি, এরা তো দেয় পারিশ্রমিক দিয়েছে, না এটা আমার ভালোবাসা, আপনাকে নিতেই হবে, এর ব্যাপারে এরকম। তো ওইখানে হলো কি তারপরে টাকার মালা তৈরি করলো এবং সেখানে আমার এখনো মনে আছে যে ওই 1 টাকার নোটও ছিল। আমি বলছি এটা বলছি তোমায় 83 বা 84 সালের ঘটনা। তখন 1 টাকা নোট থাকছো, 1 টাকা নীল রঙের, 2 টাকা লাল রঙের, 5 টাকা একটু সবুজ সবুজ ছিল, এরকম সব টাকা, এবং 50 টাকা হায়েস্ট ছিল। কিন্তু গোটা বিরাট একটা মালা, টাকার মালা, এবং ওরা সেইটা আমাকে এসে গলায় পরালো। তো অন্যরকম প্রাপ্তি বলো। এবং শুধু তাই নয়, আমি তখন আমার থেকে অনেক সিনিয়ররা তারা এসে মানে পায়ে হাত ধরতে যাচ্ছে, মানে ওরা ভুল করতে যাচ্ছিল, এইটা ওদের একটা ইয়ে হচ্ছে। তারপর কি ওই পাড়ায় ডাক পেয়েছিলে গাওয়ার? ওদিকে গেছি, অনেকবার গেছি। আর একটা জায়গায় হয়েছিল ওই পিকলুদার সঙ্গে গাইছি যখন, তখন হারমোনিয়াম নিয়ে, তখন একটা ওই অনুষ্ঠান হারমোনিয়াম ছিল, ও আর এত টাকা ওই হারমোনিয়ামের উপর দিয়েছে, ও হারমোনিয়ামের রিড খুঁজে পাচ্ছে না, টাকাগুলো এরকম সরিয়ে সরিয়ে হারমোনিয়াম রিড করে যাচ্ছে, এরকম সে এক অদ্ভুত মজা। এবং ঘটনাচক্রে সেই গানটা তখন গাইছিলাম ভাগ্যের চাকাটা তো ঘুরছে, প্রথম গান তোমাদের, প্রথম তোমাদের ডুয়েট গান বলেছিলেন, প্রথম দিকে তোলা গান। হ্যাঁ, তা দিয়ে আমরা তখন নেমে এসে বললাম, বিপ্লবকে বলছি না ব্যাপারটা কি খেয়াল করেছো, যেই টাকা পড়তে শুরু করলো তখন তুমি ভাগ্যের চাকরা তো ঘুরছে, মানে ভাগ্য ঘুরছে টাকা দিয়ে, ব্যাপারটা এরকম রসিকতা করছি না। এখন কি করছে? এখন ও মূলত একটি ওষুধ কোম্পানির একটি নিজস্ব ডিস্ট্রিবিউটারশিপ রয়েছে, ওটা করে আর গানের টিউশন করে। আর আমার সঙ্গে মাঝে মাঝে আমার সন্ধ্যা মুখার্জি চলে যাওয়ার পর যেটা হয়েছে, মানে আমি অবাক হয়ে যাই যে আগে আমার 6টা-7টা গান যখন পিকলুদের সঙ্গে একসঙ্গে করতাম, আমি ম্যাক্সিমাম 6টা গাইলাম, তারপর ওর সঙ্গে ডুয়েটে চলে যেতাম, ও হয়তো 4টে গাইলো, একটা প্যাকেজ 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টা। তখন এই 6টা গাইতে গেলেও আমার মনে হতো এরপরে মানুষ নেবে, আর বেশি যদি গাই নেবে। আমি অবাক হয়ে যাই উনি চলে যাওয়ার পর, এটা মানে মানুষের রিয়াকশনস দেখছি। আমি 1.5 ঘন্টা একা গাই, সেদিন গঙ্গাসাগরে গাইতে গেছি, আমি 2 ঘন্টা 20 না 25 মিনিট গিয়েছি। কাকদ্বীপে সেদিন গাইতে গেছি, 2 ঘন্টার উপরে গিয়েছি। এবং সন্ধ্যা মুখার্জি গান 1টা-2টো গীতা দত্তের গান, গীতা দত্ত গান যেহেতু আমার ভীষণ ফেভারিট আর্টিস্ট উনি, গীতা দত্তের গান 1টা-2টো গাই। কিন্তু সন্ধ্যা মুখার্জির সোলো গান দিয়ে শুধু শ্রোতারা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে আমার গান শুনছেন, এবং তখনও রিকোয়েস্ট আসছে। তার মানে আমরা ইদানিং যে একটা কথা শুনে অভ্যস্ত হয়ে যায় না, দর্শক নাকি গান শুনতে চান না, এটা আমি মানি না। এটা তো পুরোই আমি মানি আসলে কি, এটা সুর যদি ঠিক থাকে ও সামহাও মানুষকে নাড়া দেবেই, এবং যতই দুমদারাক্কা ঝিনচাক শুনুক, খুব ঝকমকে পোশাক পরা শিল্পীর গান শুনুক, আমি ছোট করছি না কাউকে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম বাড়িতে গিয়ে সে একটা সময় ভাববে আমার কানে আরাম কোনটাতে লেগেছে, সে কিন্তু রিকল করবে ওই গানটা তো ভীষণ ভালো ছিল, এবং কোনো না কোনোভাবে সে অজান্তে কিন্তু গুনগুন করবে। আচ্ছা, বাপি পিকলু জুটি আমরা বহু বইতেও পেয়েছি, তো আনন্দবাজারে ছিল, প্রতিদিনের বা পেপারে বেরিয়েছে, অনেক ম্যাগাজিনে বেরিয়েছে, ইভেন ইউটিউবেও আছে বা বিভিন্ন জায়গায় রয়েছে। আমরা একটা বই পড়ছিলাম কিছুদিন আগে, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের লেখা, আমাদের প্রিয় অনিন্দ্যদার লেখা, নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, একটি বই, যেখানে যে বিষয়গুলো আস্তে আস্তে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে সেই টপিক গুলো আছে। তো সেখানে আমি বাপি পিকলুর টপিকটা খুঁজে পেলাম, ওইটা বেরিয়েছিল তখন, উনি প্রতিদিনে বা কোনো একটা পেপারে ছিলেন, তো ওইখানে বেরিয়েছিল। আমাকে হঠাৎ করে একদিন এসে বললেন যে একজন, এই তোমাদের কথা বেরিয়েছে, হ্যাঁ, আমি তোমার কাছে আজকে আবার সেকেন্ডবার শুনলাম এটা। তো বাপি পিকলু এই জুটিটা মানে হঠাৎ করে ভেঙে গেল কেন? অ্যাজ সাচ ভেঙে যাওয়া এটা ঠিক আমি মনে করি না। আসলে ব্যাপার হয়েছে, আমি যতদিন পর্যন্ত পড়াশোনার সঙ্গে ছিলাম, স্টাডিতে ছিলাম, তখন হতো কি, আমি থাকতাম, আমি যেহেতু আমার গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স, তারপরে মাস্টার অফ ভেটেরিনারি সায়েন্স, মাইক্রোবায়োলজিতে আমার মাস্টার্স ডিগ্রি।
তখন পর্যন্ত আমাদের বাপি পিকলুর একচেটিয়া ফাংশন চলতো। আমি প্রায় সময়ে আমাদের নেটিভ প্লেস যেখানে হুগলিতে আরামবাগে, আমি ওখানে কিন্তু সপ্তাহে 2 দিন হলেও যেতাম। এবং যেহেতু পিকলুদা ওখানে থাকে, আমাদের যোগাযোগ, আসা যাওয়া, ফাংশন, এইসবগুলোতে অটোমেটিক্যালি পিকলুদা আমি আসতাম। কোনো সময় আমি ফাংশন করে হোস্টেল চলে যেতাম, কোনো সময় শুক্রবার হলে আমি আরামবাগে চলে যেতাম। এইবারে যেটা হলো, আমি যে মুহূর্তে কলকাতায় সেটেল হলাম, আমার চাকরি সূত্রেই হোক বা যে কোনো কারণেই হোক কলকাতায় সেটেল হতে হলো আমাকে, তখন এই পিকলুদার সঙ্গে আমার মানে কি বলা যায়, এরিয়াল ডিস্টেন্সটা অনেকটা বাড়লো, অনেকটা দূরে। আমি থাকি দূরে, ও থাকে দূরে, ভৌগোলিক জায়গা থেকে দূরে চলে এলো, দূরে গেল। মাঝখানে বেশ কিছু অনুষ্ঠানে আমি নর্থ বেঙ্গলে ছিলাম বলে আমাদের অনুষ্ঠানও কমে গেছিলো, এবং একটা রিউমার ছিল যে আমার গলা ঠিক নেই, বা আমার মাঝে এরকম শুনেছি আমার গলায় ক্যান্সার হয়েছে, এরকম সব নানান রকমের খবর শোনা গেছে। তা সেইগুলো তো রিউমার। এবং তারপরে যখন আমি নর্থ বেঙ্গল গেলাম, তখনই ঘটনাটা এই রিউমারটা রটলো যে বাপি পিকলু জুটিয়ান নেই, যেহেতু আমি অনেক দূরে চলে গেছি এবং ওই সময় ফাংশনের ইয়েটাও কমে গেছিলো। তারপরে কিন্তু আমি যখন আবার সাউথ বেঙ্গলে এলাম, কলকাতায় সেটেল করার পরও এখন হচ্ছে স্ক্যাটার্ড কিছু প্রোগ্রাম হচ্ছে, যেখানে অর্গানাইজাররা পিকলুদাকে চাইছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্গানাইজাররা বলছেন আপনার সোলো গান শুনবো। যারা নাছোড় হচ্ছেন না, পিকলুদাকে কি পাওয়া যাবে? না, অবশ্যই পাওয়া যাবে। এবং এখনও ভীষণ সুরে ভীষণ ভালো গায়। আমরা এই গত 3-4 দিন আগেও করলাম, তারকেশ্বরে করলাম, তার আগে পান্ডুয়াতে একসঙ্গে করে এলাম। সুতরাং জুটি ভেঙে গেছে এটা ঠিক না, কিন্তু সিচুয়েশনের জন্য আমার সোলো প্রোগ্রামটা বেড়েছে, আর ও কলকাতায় আসাটা কম বলে আমার সঙ্গে সামনাসামনি বসে যোগাযোগটা করেছে। বাপি পিকলু জুটি আর অনিমেষ শিকদার, এই দুটোর পার্থক্য কোথায়? খুব খোলাখুলি বলতে গেলে, বাপি পিকলু জুটি যখন আমাদের প্রোগ্রামটা মানে দুজনের একসঙ্গে প্রোগ্রামটা কমেছে, সে ভৌগোলিক কারণেই হোক বা অন্য কারণেই হোক, আমার ব্যস্ততার জন্য হোক, আমার নর্থ বেঙ্গল চলে যাওয়া হোক, তখন যেটা হলো, আমি তখন বর্ধমানে ডেপুটি ডিরেক্টর হিসেবে পোস্টে। হঠাৎ করেই সৌরভ গাঙ্গুলি, ওর মিসেস আমার গানের খুব ফ্যান, উনি সামনে যখন এখন একটু অনুষ্ঠানে দেখা হয়েছিল, তখন কেউ একজন পরিচয় করে দিলেন, ডোনাদি অনিমেষ দা কিন্তু সন্ধ্যামুখার্জি গান ওই একটু করুন তো। তখন আমি কাছে গিয়ে করছি, আর অনেকে কথা বলছে, ইয়ে করে আস্তে আস্তে গাইছি, আশেপাশ দেখছি অন্য কেউ গাইছে কিনা। তো আমি তো আজকে গিয়ে ওকে বলবো। তার বোধহয় 7 দিনের মাথাতে জি বাংলা থেকে একটি ছেলে, তখন বর্ধমানে চলে গিয়ে আমাকে বললো আপনাকে দাদাগিরিতে যেতে হবে, কোনো অডিশন না, কিছু না। আমি এই কারণে বলছি ট্রানজিশনটা কিরকম ভাবে হচ্ছে। আমার বাপি পিকলু তখনও সন্ধ্যা মুখার্জির আমাদের সঙ্গে আছেন, বাপি পিকলু জুটিটা কিছুটা ফেড হয়েছে। আমি আমার কর্মসূত্রে ব্যস্ত। এই সময়ে জি বাংলার দাদাগিরিতে আমার একটা এক্সপোজার হয়। এই দাদাগিরি এক্সপোজারের সময় তখন কিন্তু বাপি পিকলু হিসেবে আর আমি যাইনি, তখন ওরা অনিমেষ শিকদার হিসেবে প্রজেক্ট করেছে। আর জি বাংলার রিচ তো একটা বিশাল ব্যাপার, দেশ বিদেশ থেকে প্রচুর সমস্ত আমার কন্ট্যাক্ট নাম্বার চেয়ে সমস্ত কাণ্ড হয়েছে। ওই যে ওখান থেকে একটা এস্টাবলিশড হলো যে অনিমেষ শিকদার, যে কারণে আমাকে অনেক জায়গাতে গিয়ে এখন বলতে হয় অনিমেষ শিকদার মানে লিয়াস বাপি পিকলুর বাপি। এই বাপি পিকলু একটা এন্টিটি ছিল, কিন্তু আমার বলা যায় এই জি বাংলার পরে আমার নতুন করে আর একটা আইডেন্টিটি তৈরি হয়েছে, সেটা হচ্ছে অনিমেষ শিকদার। এবং এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে, যেহেতু ইউটিউব, ফেসবুক, ইনস্টা, এখানে আমার অনিমেষ শিকদার হিসেবে এন্টিটি। ন্যাচারালি মানুষ এখন অনিমেষ শিকদার এরকম রেকগনাইজ করে। যেমন তোমাকে রাস্তায় আজকে আমাদের এখানেও তোমাকে যেমন দুজনকে ধরেছিল, আমি হাওড়াতে গাইতে গেছি, একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা, গাড়িটা একবার দাঁড়িয়েছে, সামনে কিছু জ্যাম ছিল, বেশ কয়েকজন গ্রামের মহিলা তারা যাচ্ছিল, এই অনিমেষ শিকদার। মানে আমি অবাক হয়ে গেছি যে মানে সোশ্যাল মিডিয়াতে কিরকম একটা মানুষের কাছে পৌঁছে যাওয়া, যে ওরকম একটা রিমোট জায়গাতে ওরা রেকগনাইজ করছে হি ইজ অনিমেষ শিকদার। এই অনিমেষ শিকদারটা এইভাবে এসছে জি বাংলার পর থেকে। কে বেশি কাছের, বাপি পিকলুর বাপি না অনিমেষ শিকদার? আসলে আমার কাছে, আমি এখন সত্যি কথা বলতে এই সোলো প্রোগ্রামে মানুষের অ্যাকসেপ্টেন্স, মানুষের গ্রহণ করা, আমাকে গ্রহণযোগ্যতাটা একটা নতুন করে যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে, আমার কাছে এখন অনেক বেশি একেবারে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমার অনিমেষ শিকদার হিসেবেই থাকি। খুব ভালো, সোজা উত্তর।
বয়স সন্ধির পরে আমাদের সবার ভয়েস চেঞ্জ হয়। তোমার যখন ভয়েস চেঞ্জ হলো তুমি তখন বেছে নিলে সন্ধ্যা মুখার্জির গান গাইবে। তারপরে কি কখনো লতা মঙ্গেশকর বা আশাজির গান গাওয়ার সুযোগ হয়েছে বা গেয়েছো? হ্যাঁ, আসলে কি আমি তোমায় বলি, আমার আর লতা মঙ্গেশকর, আশা ভোসলে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, অরুন্ধতী চৌধুরী আমার প্রতিদিনের টাস্কের মধ্যে ওনারা সবসময় থাকেন। এই কারণে আমি মঞ্চে গাই না, মঞ্চে যেহেতু আমার কাছ থেকে সন্ধ্যা মুখার্জি গান শুনতে চান, কিন্তু আমার রেওয়াজের সময় এই কারণে করি সেটা হচ্ছে পিচটা লাগে আমার। লতা মঙ্গেশকরের গান আমার প্রতিদিন রেওয়াজের সময় থাকে, প্রতিদিন রেওয়াজের সময় একটা না একটা আরতি মুখার্জির গান থাকে, প্রতিমা ব্যানার্জির গান মাঝে মাঝে থাকে। এবং আমি যখন রেওয়াজ করি যে সময়তে আমি লতা মঙ্গেশকরের গান তো মানে একদম মানে জন্মের পর কথা বলতে পারা বা কানে শুনতে পারার পর থেকে তো লতা মঙ্গেশকরের গান আমাদের কানে ঢোকে। তা ন্যাচারালি তখন ভীষণ একটি গান খুব ছোটবেলায়, কিন্তু গানটা শুনে খুব কষ্ট হয়েছিল। সেটি হচ্ছে মানে খুব একটা অদ্ভুত একটা ফিল এসেছিল যে বাবা কি কষ্টের গান, কিরকমভাবে গাইছে। এবং অদ্ভুতভাবে ফিল করেছিলাম ওই ছোটবেলাতেই, একদম শেষে যখন উনি ছাড়ছেন গানটা, কেন চলে যায় ভালোবাসার আগুন জেনে, কেন নামাটা, হ্যাঁ নামার সময় একটা কিন্তু দীর্ঘশ্বাস, খুব হালকা একটা দীর্ঘশ্বাস ফেলেছেন। এবং সেটা খুব মাইনিউটলি শুনলে বোঝা যাবে যে হাহাকার, যেটা সন্ধ্যা মুখার্জির গানেতে যেমন যদি হাহাকার কথা থাকে, হাহাকারটা উনি বুকের ভিতর থেকে বলেন, একদম বোঝা যায় পরিষ্কার কষ্টে বলছেন, মানে কষ্ট এক্সপ্রেস করছেন। লতা মঙ্গেশকরের এই ভালোবাসার আগুন জেলে আমার তখন ছোটবেলায় কিন্তু এইভাবে গানটাকে আমি মানে ভালোবেসে ফেলেছিলাম। শোনো। ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ব্যথার বাতাস কি দে মরে, ব্যথার বাতাস কি দে মরে, আমার আমি নাই, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়। এই শেষেটা আমি পারবোই না, অসম্ভব। কিন্তু এই যেটুকু করলে এরকম। এবং তারপরে ওই সময় গাইতাম আশা ভোসলের গান, সেটা হচ্ছে ওই যে মানে এগুলো এখন মঞ্চে গাও মাঝে মাঝে? মঞ্চে খুব কম, খুব মঞ্চে গাইতে গেলে আমি গাই লতা মঙ্গেশকরের প্যাট্রিয়টিক সং, যেটা এ মেরে ওয়াতন কে লোগো, এটা খুব রেগুলার গাই। কোনো স্কুলের অনুষ্ঠান হলে তো অবশ্যই গাই। তারপরে কি লিখি তোমায়, এটা আমার ভীষণ প্রিয়, আমার খুব প্রিয়। একটু দু লাইন শোনাও না। কি লিখি তোমায় প্রিয়তম, কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমায়, কি লিখি তোমায়। আচ্ছা, তোমার ছেলেবেলার প্রসঙ্গে এবার আসি। প্রথম গান শেখা, প্রথম গুরুজি, প্রথম রেওয়াজ, সেগুলো নিয়ে যদি একটু বলো। প্রথমেই বলি, যেটা আমি সবসময় খুব অকপটে বলতে ভালোবাসি, এটা আমার কোনো সেইভাবে সঙ্গীত শিক্ষা নেই, প্রথাগত কোনো সঙ্গীত শিক্ষা একেবারেই নেই, পুরোটাই শ্রুতি নির্ভর শিক্ষা। এবং আমার একটা ঈশ্বর প্রদত্ত একটি ক্ষমতা, এটা বলা যায় যে একটা গানকে একটু কঠিন গান হলো আমি 4 বার বা 5 বার শুনলে আমি সেই সুরটাকে রপ্ত করতে পারি। এটা ঈশ্বরের দান আমার কাছে। এবং ছোটবেলাতেই যেটা হয়েছিল, আমার প্রথম এই গান গাওয়া, সেটা কিন্তু শুনে শুনে, রেডিও থেকে শোনা বা কোনো অনুষ্ঠানে শোনা, এখান থেকে শুনে গাওয়া। এবং পরবর্তী সময়ে আমি কিছু কিছু গান যে গানগুলোতে আমার মনে হচ্ছে সুরে একটু অসুবিধা হচ্ছে, আমার পারফেকশন অসুবিধা হচ্ছে, সেইটা আমি পিকলুদার দাদা, উনি সমমিত্রের ছাত্র ছিলেন, ওর কাছে গিয়ে আমি, যেমন ওগো সিঁদুর নামের ওগো, আমি তখন ওই সময় কিছুতে ঠিক করতে পারছিলাম না,
এখনো যারা অনেকেই গান এই ওগোটা কিন্তু খুব পারফেক্টলি অনেকে পারেন না বা করেন না। আমি করেন না বলবো, পারেন না বলবো না, কিন্তু আমার হচ্ছিল, আমি পারছিলাম না। সেই ক্ষেত্রে পিকলুদার দাদার কাছে আমি যেতাম। আর যেটা হতো সেটা হচ্ছে, যখন থেকে আমি টেপ রেকর্ডার নিলাম তখন ওই রিউইন্ড করে করে একটা গানকে বারবার করে, যে কাজটা খুব অসুবিধা। যেমন আমি ক্লাসিক্যালও, এমনকি সন্ধ্যা মুখার্জির একেবারে ঠুংরির মতো গান, মানে রাগাশ্রয়ী গান, সে গানও আমি কিন্তু গেয়েছি, আমার ইউটিউবেও গিয়েছি। সেক্ষেত্রে সরগম আমি বসন্ত বাহার ছবির বাঁধরে জিলোনার সরগম আমি কিন্তু এইভাবে শুনেই রপ্ত করি, পুরোটাই সব শুনে। আর রিয়াজ যে করো সেটাও কি? সেটা ওই ভয়েসেই করি, এবং তার সঙ্গে একটা অরিজিনাল গানের ট্র্যাক চালাই কিংবা ব্ল্যাঙ্ক ট্র্যাক চালাই, তার সঙ্গে রেওয়াজ করি। এবং ওই যেমন আমি যেটা বলছিলাম, ওগো সিঁদুর রাঙা মেঘের, তুমি তো খুব বিখ্যাত গান, কামাখ্যা ঘোষের কথা, নচিকেতা ঘোষের সুর। ওগো সিঁদুর রাঙা মেঘ, ওগো, এইটা। তারপরে যেমন বাঁধো ঝুলনা তোমার বনে, এসো দুলে দুজনে, ওগো সাথী মধুরাতি এলো, আহা নাহি তুলনা। বাঁধো ঝুলনা, বাঁধো ঝুলনা, বাঁধো ঝুলনা তোমার বনে, এসো দুলে দুজনে, ওগো সাথী মধুরাতি এলো, নাহি তুলনা। বাঁধো 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 ঝুলনা, বাঁধো ঝুলনা, মাধ সানি ধাপ মগা মগা, নিরু নি ধাপ মগা 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 মগা, মাধা নি মা নি ধাপ সাগা মা ধাপ মগা মগা পম ধাপ মগা রে সা মগা, মানি ধানি সা, ধানি সারি গরি সানি সারি সানি পম গা মা ধানি সা, মা ধানি রে সানি পম গা মা রে সানি সা, মা মা প গা মা নি ধা ধানি সা, সা মা গা মা রে সানি রে নি ধাপ মগা মগা রে সা, সা গা গা মা মা ধা তে সা, সা গা গা মা মা ধা তে সা, সা গা গা মা মা ধা তে সা। বাঁধো ঝুলনা, বাঁধো ঝুলনা, বাঁধো ঝুলনা, হাততালি না দিয়ে পারছি না। না, এই গানগুলো আমার মানে গুরু ধরে শেখা গান নয়, প্রতিদিনের রেওয়াজের গান। হ্যাঁ, রেওয়াজের গান এবং শ্রুতি, মানে শুনে শেখা গান। আচ্ছা, পারিবারিক সূত্রে কেউ গান গাইতেন তোমার? হ্যাঁ, পারিবারিক সূত্রে আমার দিদি, যদিও সেই মুহূর্তে পৃথিবীতে নেই, অ্যাকচুয়ালি ছোটবেলায় আমি যখন আমার ওর সঙ্গে যখন মানে বয়স সন্ধিক্ষণে গলা ভাঙার আগে যে গাওয়া, সেটা কিন্তু আমার দিদির সঙ্গেই আমরা ডুয়েট করতাম একসঙ্গে। হেমন্ত মুখার্জির একটা গান আমরা দুজন একসঙ্গে গাইছি, আর তখন ওই বেরিয়েছে ফুলেশ্বরী, তরুণ মজুমদারের তুমি শতদল হয়ে ফুটিলে সরোবর, আরামবাগের কথা বলছি। ন্যাচারালি তখন দিদির সঙ্গে, এবং দিদি ভীষণ ভালো গাইতো। আমি শুনেছি আমার বাবার দিকে, বাবার বোধহয় পিতামহ বা পিতামহ, উনি ভীষণ ভালো কীর্তন গাইতেন, হয়তো ইনহেরেন্টলি সেটা হয়তো জেনেটিক্যালি তো এসে গেছে। আচ্ছা, এবার একটা অন্য প্রশ্নে আসি, একটা সামাজিক প্রশ্ন। আমাদের সমাজে মাঝে মাঝেই শুনতে হয় যে মেয়েলি গলায় কথা বলছিস কেন, মেয়েদের মতন ঝগড়া করছিস কেন, বা তোর হাঁটা চলা বা কথাবার্তাটা কি মেয়েলি। তোমাকে কি সোসাইটির থেকে কখনো শুনতেও যেত আপনি কেন মেয়েলি গলায় গান গান? প্রথম বলি, এক্ষেত্রে আমাকে যেটা সাহায্য করে সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা, তো একটা ব্যাপার আছেই, প্লাস হচ্ছে অ্যাকাডেমিক্যালি আমি, নিজের কথা হয়তো নিজে বেশি বলা হয়ে যাবে, আমি কিন্তু আমার প্রফেশনে গোল্ড মেডেলিস্ট। ন্যাচারালি ছোট থেকেই আমি মাধ্যমিকে স্টার মার্কস পাওয়া ছেলে, হায়ার সেকেন্ডারিতে খুব ভালো মার্কস পাওয়া, এবং আমি যখন ডিগ্রি করেছি সেখানেও কিন্তু আমি ফার্স্ট ক্লাস ছিলাম, টপার ছিলাম। মাস্টার্স করেছি, সেখানেও টপার ছিলাম। পাশাপাশি যে চাকরিটা করছি সেখানেও একটা মানে আধিকারিক পদে, একটু বেশি উপরের দিকের একটু আধিকারিক পদে আছে। এই সবটা মিলিয়ে আমার বলা, কওয়া, চলা, স্টেজের মধ্যে হাঁটা চলা, কথা বলা, স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে কথা বলা, এইটাতে কোনোভাবেই কোনো অবস্থাতেই কিন্তু আমার গানের কোনো এফেক্ট কিন্তু ওখানে ফুটে ওঠে না। সেটা আমি অন্যদের কাছে শুনেছি, তারা নিরপেক্ষভাবে বলেছে। যে কারণে ওই কন্ট্রাস্টটাকে মানুষ কিন্তু খুব এনজয় করে, যে এই মানুষটি কথা বলছে। আমাকে অনেকে বলেছে আপনি অ্যাঙ্কার হলে খুব ভালো হতেন, আপনি
টিভির নিউজ রিডার হলে ভালো খবর করতে পারতেন। ন্যাচারালি ওই কন্ট্রাস্টের জন্য কিন্তু আমার এমন না আমি খুব সেজেগুজে, কারণ আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু ওই মহিলা কণ্ঠে গাইছি বলে খুব চড়া মেকআপ বা ঠোঁটটা একটু লাল করলাম বা সেইভাবে পোশাক পরলাম কোনো কালেই না। কারণ আমার যে যে সামাজিক অবস্থান আমার যা গানের বাইরে, সেই সামাজিক অবস্থানের সঙ্গে মানানসই করে আমার পোশাক আশাক, কথা বলা, চলা, এটা হয় ন্যাচারালি। এরকম কোথাও আমার এখনো সেই সিচুয়েশনের মধ্যে পড়িনি যেখানে আমাকে কেউ প্রশ্ন করেছে তোমার কথা বলা মেয়েলি, তোমার চালচলন মেয়েলি। এটা তো তুমি এখনকার কথা বলছো, ধরো না তুমি মাধ্যমিকের সময় যে বলছিলে যে সময় শুভেন্দু বাবুরা তোমার গানের প্রশংসা করেছে, সেই সময় তো তুমি পড়াশোনা করছো, খুবই ছোট স্টুডেন্ট, এবং আমাকে যারা আশেপাশে দেখতো আমাকে বলতো খুব মিষ্টি একটি ছেলে, মানে স্বভাবগতভাবে কথা কম বলা, খুব বেশি চেঁচিয়ে কথা না বলা, সফট সোবার, এরকম একটা ইমেজ ছিল আমার। ন্যাচারালি সেখানে ওই মেয়েলি ভাবের প্রশ্নটা আসেনি, বা তখন আড়ালে আবডালে কেউ বলেছি কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওভারঅল আমি ভীষণ রকম স্নেহ এবং ভালোবাসা পেয়েছি সিনিয়রদের কাছ থেকে। যারা আমাকে সিনিয়র ছিলেন ভীষণ ভালোবাসতেন আমাকে। এই যে আড়ালে আবডালের কথা বললেন, এখন তো এই সোশ্যাল মিডিয়ার যুগে আর কিছু আড়াল নেই, সবাই সব সময় সবকিছুতে খারাপ মন্তব্য করতে পারলে সব থেকে বেশি আরাম পায়, আনন্দ পায়। তো সেরকম সোশ্যাল মিডিয়াতে তুমি কখনো ফেস করেছো? পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে পেয়েছি। কিরকম, একটা গান, আমার কোনো একটি গান ভাইরাল হয়েছে, কারণ এই মুহূর্তে আমার যেহেতু প্রচুর ফলোয়ার্স, তোমার যেমন প্রচুর ফলোয়ার্স, আমিও তোমার ফলোয়ার্স, ন্যাচারালি এরকম ফলোয়ার্স তো প্রায় আমার 1 লাখের কাছে ফেসবুকে ফলোয়ার্স হতে যাচ্ছে, ইউটিউবে ফলোয়ার, ইনস্টাতে ফলোয়ার। ন্যাচারালি সেখানে যখন একটা গান ভাইরাল হয় প্রচুর কমেন্টস আসতে থাকে, এবং আমি দেখেছি যে আমার একটা গান আমি তার ছলনায় ভুলবো না, গানটি প্রায় 10 লাখের উপরে প্রায় ভিউজ হয়েছে, এবং সেইখানে কমেন্টস কমেন্টসটা আমি সবসময় পড়ি, নিজে পড়ি। কমেন্টসে দেখলাম যে যদি 100টা কমেন্ট বা 200টা কমেন্ট, 200 কমেন্টের মধ্যে 2 জন কি 3 জন কমেন্ট করেছে নিজের গলায় গাইতে পারেন না, কি বলে পুরুষকে পুরুষের গলায় গাইলেই মানায়। এটা গেল একটা পার্ট, মানে হার্ট করা। আর একটা পার্টে যারা শুভাকাঙ্ক্ষী, আমি বুঝতে পারি অনিমেষ দা খুব ইচ্ছে আপনার নিজের গলায় একটা গান শুনবো, তখন আমি তাদের সবিনয় বলি, আমি বলি আমার প্রোফাইলটা একটু দেখুন, প্রায় অর্ধ শতাব্দী হয়ে গেল, আজকে 45 বছর গান করছে, অর্ধ শতাব্দী ধরে আমি এই গলাতে আটকে আছি। এবং যারা আমার 25 বছর আগে গান শুনেছে, 30 বছর আগে গান শুনেছে, সেদিন গেলাম আমি পান্ডুয়াতে, বলছিলাম এক ভদ্রলোক, তিনি প্রৌঢ়, কিন্তু বলছে আপনি এখানকার পান্ডু ইলেকট্রিক অফিসে যখন এসেছিলেন তখন আমরা হাফ প্যান্ট পরে আপনার গান শুনেছি, আজকে আমাদের নাতি নাতনি হয়ে গেছে, এখনো আপনার গান শুনছি, এবং শুধু একথা বলছে, শুধু শুনছি নয় আরো ভালোভাবে শুনছি। ন্যাচারালি আমি যদি এই কৃচ্ছ সাধন বা এই আমার প্রিন্সিপাল যদি ঠিক না রাখতাম, তাহলে সন্ধ্যা মুখার্জির মতো গান কিন্তু গাওয়া যেত না। সেটা পরে যারা আমাকে বলেছিলেন অনিমেষ দা আপনার একটা নিজের কণ্ঠে গান শুনুন, তারা বলছে না অনিমেষ দা পড়লাম। এবং আমি একজনকে বললাম, ধরুন একটা অর্ধ শতাব্দী ধরে লালিত পালিত এবং অনেক ত্যাগ স্বীকার করে অনেক কিছু জীবনের খুইয়ে এইটাকে ধরে রাখা, সুতরাং সেটা আমি কেন সস্তা চমকের জন্য, আমি ও ছেলের গলায় গাইতে পারি, মেয়ের গলায় গাইতে পারি, এই চমকে কিন্তু আমি খুব একটা বিশ্বাসী নই। সুতরাং সেই কারণে আমি, কারণ আমার সময় যারা শুরু করেছিলেন তারা এখন অনেকেই কিন্তু আর মানে ইয়েতে নেই, ফিল্ডে নেই। আচ্ছা, কিন্তু আমি সামহাও ঈশ্বরের অসীম আশীর্বাদ যে 45 বছর পরেও আমি সুরে দাঁড়িয়ে গাইতে পারছি এবং মানুষকে শোনাতে পারছি 2 ঘন্টা ধরে। আমি বলবো নিখুঁত সুরে। সেটা আমাকে কিছু তোমাদের মতো যারা একেবারে ভীষণ রকমের কনস্ট্রাকটিভ ক্রিটিক, তারা বলেছেন, যেমন আমি পিয়া আচার্য ভীষণ নামী শিল্পী, ওর সঙ্গে একটা ডুয়েট গান গিয়েছিলাম, আজিব দাস্তানে, লতা মঙ্গেশকরের গান, দিল আপনা ওর পিক প্রায়গা ছবি গান। ও গাইছি, যখন গাওয়ার পরে স্টেজে উঠে বললো অনিমেষ দা এই গানটা না আমি আরও কয়েকজনের সঙ্গে গিয়েছি, বা তুমি যখন সোলো করছিলে ও ফিল করেছো, ওর ফিলিং, শুধু গাইছো, সুরে গাইছো ঠিক আছে, কিন্তু সামহাও তুমিও জানো না, আমাকে বলছে তুমিও জানো না, এমন কিছু নোটস, ডিটেল নোটস তোমার গলায় অটোমেটিক এসে যাচ্ছে, যে কারণে এত সুদিং লাগছে। এটা আমি জানি না, আমি খুব কনসিয়াসলি এটা, তোমাকে যারা শুনছে তারা বুঝতে পারে, তারা বুঝে যে সামহাও
সুরের সুরের অনেক অনেক বেশি মানে খেলা খেলা থাকে ওখানে, এটা একটা ব্যাপার। আর এই যে আবদারের কথা এলো, সোশ্যাল মিডিয়াতে অনেকে আবদার, অন্যায় আবদার, আপনি কেন ছেলের গলায় গান গান না, আপনি কেন এটা করেন না, আপনি কেন ওটা করেন না, সেটা তো আমার ইচ্ছে, আমি কি করবো। একদমই তাই। মঞ্চেও কি এরকম অন্যায় আবদার পেয়েছো বহুবার? পেয়েছি বলেছে যে প্রথম কথা আমার মেয়ের সঙ্গে একটি গান গেয়েছিলাম, মা মেয়ের গান, ওটি তো প্রত্যেক মঞ্চে গাইতে হয়। আমি বললাম আমার মেয়ে তো আসেনি, বলুন আপনি গিয়ে দিন, মেয়েরটা আপনি গিয়ে দিন, সেটা একটা জিনিস। পর্যটনের শেষে গাইতে হয়, একটু ডুয়েট করে করুন না। আমি ডুয়েট শিল্পী তো আসেনি, আপনি গাইবেন আমার সঙ্গে, আমি একটু রসিকতা করি, আপনি গাইবেন, আমি তো পারি না, তাহলে আমি একা গিয়ে দিই, একটুখানি গাই। তখন ওই সন্ধ্যা মুখার্জির গানটাই ওই একটুক্ষণ যেমন ওই ডায়লগ দিয়ে না তুমি বলো একটু করে একা গিয়ে দিই, কিন্তু সেটা কিন্তু ওই সময় পর্যন্ত ওইটুকু পর্যন্তই থাকে, একটু আবদার থাকে, একটু ইচ্ছে করে একটু ডুয়েট গান শুনি। কিন্তু যখন আমি বুঝিয়ে বলি যে ডুয়েট শিল্পী তো আমার সঙ্গে আজকে আসেননি বা পিকলুদা আসেননি, তখন মিলে। রিসেন্ট টাইমে তুমি যে বললে না গলায় মালা পরিয়ে দিয়েছিল, ওরকম ঘটনা কিছু ঘটেছে রিসেন্ট সময়, ধরো 3-4 বছরের মধ্যে? মালা এমনিতে তো এখন সম্বর্ধনা, মালা নয় মানে ওরকম একটা অদ্ভুত ঘটনা, তোমার বলছে ক্যাসেট বাজছে, পরে তোমাকে গাইতে হলো, গেয়ে প্রমাণ করতে হলো, তখন মালা পড়লো, এরকম কোনো ঘটনা? ও হয়েছে মনে পড়েছে মুর্শিদাবাদে গায়ে গেছি, জঙ্গিপুরে একটা বিরাট সরকারি মেলা ছিল, জঙ্গিপুর বই মেলা সম্ভবত, এবং রশিদ খান চলে যাওয়ার পরে তখন ওখানে আমি রশিদ খানের ট্রিবিউটের জন্য একটু দুকুলি গিয়েছিলাম। আমি গাইছি, তখন একজন এসে বললেন, বয়স্ক লোক, স্টেজটা অনেকটা উচিত ছিল, আমি ঝুঁকে ওনার সঙ্গে উনি বলছেন কিছু, আমি অনেকটা ঝুঁকে বসে পড়লাম স্টেজের উপরে। বললো পিছনে অনেক লোক বিশ্বাস করছে না, এটা আপনি গাইছেন না, হ্যাঁ খালি গলায় গাইতে হবে তবে বিশ্বাস করবো, মানে অ্যাকচুয়ালি ওর কথা, ও পিছনের লোকের কথা বলছে। আমি মিউজিশিয়ানদের দিকে তাকালাম, আমি বললাম তবলা যে বাজে মানা, তাহলে এটা বাজিও না, এই প্রদ্যুৎ তুমি এটা বাজিও না, কিন্তু আমি একটু খালি গলায় গাই, তারপরে আমি যখন বলবো তখন মিউজিক ঢোকো। তখন কি গান গাইলাম, সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরিল চলল এ বাতাস করিত খেলা, ব্যাকুল কত না বকুলের কড়ি রয়ে রয়ে যেত ঝরে, ও গো না হয় রহিতে কাছে। আমরা এবার খালি গলা হয়েছে তো, এবারে গাই, বাজাও এবার তোমরা বাজাও, তখন ভদ্রলোক অকওয়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, এরকম ব্যাপার হয়েছে। আচ্ছা, তোমার এত দীর্ঘ এত দিনের পথ চলে, এত রকম ভাবে গানের জার্নিকে সাথে বয়ে নিয়ে যাওয়া, ফ্যামিলিকে কিভাবে পাশে পেয়েছো? ফ্যামিলিকে বা পাশে না পেলে তো এই 45 বছর, ফ্যামিলি অবশ্য তারপরে এসছে, ফ্যামিলি এসছে 94, মানে 6 আর এদিকে 25 হচ্ছে 31 বছর। তার আগে পর্যন্ত তো আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার দিদি এরা ছিলেন। আর ফ্যামিলি আসার পরেই আমি নর্থ বেঙ্গলে ট্রান্সফার হয়ে যাই। তারপরে আমার এক ছেলে এক মেয়ে তারা আসে, আমার সংসারে আসে। ন্যাচারালি ওই সময়টাতে ভীষণ রকম সংসার নিয়ে ব্যস্ত, বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত, অফিস নিয়ে ব্যস্ত। তারপরে একটা সময় আমি রিয়েলাইজ করলাম, আমার ফ্যামিলি থেকেও বলা হলো যে তুমি কিন্তু গান কিন্তু তোমার সরে গেলে হবে না। যে সময় নর্থ বেঙ্গলে ছিলাম আমি, তখন আবার শুরু করলাম রেওয়াজ। তুমি কি ওই সময় গান থেকে পুরো ডিটাচ হয়ে গেছিলে? অনেকটা ডিটাচ ছিলাম, মানে শুনতাম কিন্তু মানে, কারণ ডিস্টেন্স একটা বিরাট ফ্যাক্টর ওখানে। মাঝে মাঝে আমার যারা, তখন তো এইসব ইউটিউব ছিল না, কিন্তু সামহাও কেউ আমাকে ক্যাসেট শুনেছিলেন, আমার তখন একটা ক্যাসেট বেরিয়েছিল, আমার 2-3টে ক্যাসেট বেরিয়েছিল। 88 সালে প্রথম ক্যাসেট তরুণ চক্রবর্তী নিউজ রিডার, ওর উপস্থাপনা ছিল। তখন আমাকে ফ্যামিলি থেকে বলা হলো যে তুমি কিন্তু আবার রেওয়াজ শুরু করে দাও, এইভাবে হলে হবে না। তখন আমি আবার শুরু করলাম, তখন ছেলেমেয়েরা একটু বড় হচ্ছে। তারপরে আমি আবার শুরু করলাম, এবং টুকটাক ফাংশন। এবং এখন আমার এই অফিসের বাইরে, অফিসের ব্যস্ততার বাইরে আমি যে মিউজিকে এতটা সময় দিতে পারছি, কারণ আমি ফ্যামিলির একদম, একটা ফ্যামিলিতে প্রচুর রকমের কাজ থাকে সংসারে, সেই কাজগুলো থেকে কিন্তু আমি অনেকটাই নিজেকে স্কিপ করতে পারি আমার গানের জন্য। এবং সেটা সেই অ্যাডজাস্টমেন্টটা ওরাও বুঝে গেছে যে এর যে ধরনের এক্সপোজার, একে যেভাবে মানুষ চাইছে, সেইখানে ছেড়ে দিতেই হবে, কিছু করার নেই। ছেলে মেয়ে গান গায়? মেয়ে ভীষণ ভালো গায়, কিন্তু যেহেতু ওর কেরিয়ার বা পড়াশোনার জন্য কন্টিনিউ করতে পারেনি। ও রশিদ খানজির স্কুলে শিখেছে,
আর ছেলে গানের গান বা মিউজিক্যাল কিছুতে কোনো কালেই ছিল না, ও বরাবরই একাডেমিক দিকেই আছে, এখন অন্য দূরে বাইরে আছে, বম্বেতে আছে। আর স্ত্রী? ও গান গায় না, কিন্তু গানের খুব তারিফ করে, আমার ভিডিও তৈরির সময় ভীষণ হেল্প করে, ক্যামেরা ধরা ঘোরানো, অফ করে দেওয়া, ফ্যান অফ করা, ট্র্যাকটা কি বলে তানপুরা, আমি একটা তানপুরা রাখি, তানপুরাটা না আওয়াজগুলো ধরিয়ে দেয়, তানপুরাটা কিন্তু নেই। সব স্ত্রীরা বোধহয় এটা খুব যত্ন করে পালন করে। এইটা আর কি, মানে কি জানো, বিহাইন্ড দ্য স্টেজ, বিহাইন্ড দ্য সিন, একদম এটাই। তোমার এত সুন্দর একটা পরিবার, এত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর একটা জার্নি, সবকিছু নিয়ে, তাও তো আমাদের শিল্পীদের সবসময় একটু আমরা আক্ষেপ খুঁজে বেড়াই, কোথায় একটু দুঃখ আছে সেই দিকে একটু ঝুঁকে থাকি। তোমার জীবনের আক্ষেপ? হ্যাঁ, আক্ষেপ, প্রথম কথা আমার যেটা মনে হয়েছে যে ঈশ্বর একটা ক্ষমতা আমাকে দিয়েছেন, এবং আমি বুঝতে পারি যে আমি অনেকের মতোই গাইতে পারি, কিন্তু এই ভয়েসটাকে প্রপারলি ইউজ বা ইউটিলাইজ করা, ঠিকঠাক মতো কি বলে প্রেজেন্ট করা, এইটা একটা বিষয় থাকে। কিন্তু আবার সেটা আবার কিছুক্ষণ যখন ওটা ভাবি, তার কিছুক্ষণ পরেই আবার দেখি এত মানুষের যে ভালোবাসা, এমনকি শুধু দেশের মানুষ নয়, বিদেশের প্রচুর মানুষ আমাকে ভালোবাসেন, আমাকে বলেন, মানে আমাকে সৌরভ গাঙ্গুলি নিজে বলেছিলেন আপনার গলা আর্কাইভে রাখার দরকার, মানে আপনার গলা নিয়ে রিসার্চ হওয়ার দরকার, এই কথা সৌরভ গাঙ্গুলি বলেছেন ন্যাচারালি। এবং আমি জানি প্রত্যেক শিল্পী তার নিজের ফর্ম কি ফর্মে আছে সেটা কিন্তু সামা ফিল করে, আমি কি গাইতে পারি সেটা সব থেকে ভালো। হ্যাঁ, ন্যাচারালি যখন আমি বুঝি যে আমার মনে হয় লাইফের একদম পিক ফর্ম বোধহয় এখন আমার চলছে, যেটা আমি ইচ্ছে করছি গেয়ে দিতে পারছি, 10 বছর পরে হয়তো পারবো না গাইতে। সুতরাং এই টাইমগুলোকে ধরে রাখা, সেদিন আমার তবলচি যে সে খুব সুন্দর করে বললো, বাপি এই এত এত কঠিন গান এইভাবে অবলীলায় গেয়ে দিচ্ছ, একটা সময় মনে হবে না যখন অনেক বয়স হয়ে যাবে? আমরা হ্যাঁ, সেটা 10 বছর পরেও হতে পারে, সেটা হচ্ছে এরকম গাইতে পারতাম, তখন কষ্ট হবে। কিন্তু আমার যেটা মনে হয় যে এইটা তো একটা ধরে রাখা, এই সময় তো দাঁড়িয়ে থাকে না, কিন্তু সময়টাকে আজকে অনেক শিল্পী যাদের গান শুনে আমরা বড় হয়েছি, তাদের ফিজিক্যাল অ্যাবসেন্সটা কিন্তু আমরা ফিল করি না এখনো, যে গান তারা দিয়ে গেছেন। তেমনি এই সোশ্যাল মিডিয়ার জন্য আমি যখন গান গাইতে পারবো না, তখনও কিন্তু এগুলো থেকে যাবে। কিন্তু আমার মনে হয় আরেকটু বেটার এক্সপোজার, আমি এটা বলতে চাইছি, আরেকটু বেটার এক্সপোজার, যে অনেক মানুষ যদি যে মৌলিক গান, সন্ধ্যা মুখার্জির মতো করে গাওয়া মৌলিক গান যদি অনেক মানুষের কাছে পাঠানো যেত বা পৌঁছানো যেত, এটা একটা খুব ভালো সুর, খুব ভালো কথা দিয়ে এরকমভাবে যদি এইটাকে ছাপটাকে রেখে দাও। তুমি সেটা করো না প্লিজ, যেটা আমার রিকোয়েস্ট, যে তোমার মধ্যে দিয়ে গীতশ্রী বেঁচে থাকুন। হ্যাঁ, এটা তো আমাকে আমার যারা শুভানুধ্যায়ী, তুমি আমাকে ভীষণ আমার গান পছন্দ করো, তেমনি অনেক মানুষ আছেন আমাকে প্রতিদিন এরকম একটা না একটা মেসেজ থাকবে, বিশেষ করে বয়স্ক মানুষ যারা, তারা বলেন তোমার গান শুনে জানো তো প্রতিদিন আমার সকালটা সুন্দর হয়, আমি প্রতিদিন সকালে উঠে তোমার একটা গান শুনি। এবং ফ্রান্স থেকে এক ভদ্রমহিলা আমাকে মেসেজ করেন, প্রতিদিন তোমার গান আমি একটা না দুটো শুনবই। হ্যাঁ, এরকম। সেদিন গল্ফ গ্রিনে গাইতে গেছি, এক ভদ্রমহিলা বলছেন 75 বছর বয়স, মানে আমি যে মানুষের মধ্যে ঢুকে গেছি, মানুষের মনে ঢুকে গেছি, এটা তার প্রমাণ। বলছেন উনি, আমার না কদিন ধরে খুব শরীর খারাপ, আর বুঝতে পারছি তো বাবা, এই 75 বছর বয়সে শরীর খারাপ হলে সহজেই ডিপ্রেশন এসে যায়, খুব ডিপ্রেস ছিলাম। আজকে তুমি যখন কি মিষ্টি দেখো মিষ্টি গাইলে, কি বলে তুমি যে আমার গাইলে গীতা দত্তের, আমার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে, আমার মনে হচ্ছে আমার শরীর খারাপ সব ভালো হয়ে গেছে। আর কি পাওয়ার থাকে, একদমই। মানে এরকম অনেক টুকরো স্মৃতি আছে। এক ভদ্রলোক, উনি বাঁশি বাজাতেন যাত্রার ইয়েতে, তারপরে বয়সের কারণে আর এখন বাজাতে পারেন না। উনি আমি অনুষ্ঠানের স্টেজ থেকে নেমেছি, উনি ওনার নাতনিকে কোলে নিয়ে, আর বৌমা আছে, আমার সঙ্গে গ্রিন রুমে দেখা করতে এসছে। আমি দেখছি ভদ্রলোক ফুঁপি ফুঁপি কাঁদছে। আমি বলছি কিছু বলবেন আপনি? হাতে এরকম, আপনার হাতটা একটু দিন, হাতটা দিকে এরকম দিয়েছি, আমি খুলে দিকে 500 টাকা নেন। কেন দিচ্ছেন? আমি এখানে পয়সা পেয়েছি। না না না, আপনি তখন না কথা বলতে পারছেন না, ওর বৌমা তখন কোল থেকে নাতনিকে নিয়ে নিল, বলছে আপনি
যখন থেকে স্টেজে উঠেছেন বাবা তখন থেকে কাঁদছে। স্মৃতি রয়েছে না, স্মৃতি আছে। এবং মানে সন্ধ্যা মুখার্জির সঙ্গে মানে ওই গানগুলোর সঙ্গে ওর যৌবন বা ওনার বিভিন্ন রকমের রিলেট করছে। যেমন চন্দন পালঙ্কে শুয়ে আমি তো স্টেজে কিছুটা মানে যেটা মজা করে বলি, যিনি বলে আমি ওকে এই গানটি কে দিয়েছেন বলবেন, নাম বলবেন, দেখে চন্দন আমি 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 ভাবছি মানে খুব ক্রেডিট হবে হয়তো। আমি বললাম কী আছে স্মৃতি এই গানের সঙ্গে, আপনার স্ত্রী এসছেন? তখন বুঝতে পেরে গেছে আপনি যে গান দিয়েছেন সেই গানের কথা হচ্ছে চন্দন পালঙ্কে শুয়ে একা একা কী হবে, জীবনে তোমায় যদি পেলাম না, শ্বেত পাথরের রাজপ্রাসাদে থেকে আর কী হবে, জীবনে তোমায় যদি পেলাম না। কী স্মৃতি আছে, কী ব্যথা আছে। আমি তখন এটাকে একটু ইলাবোরেট করি। আমাদের জীবন এইভাবেই চলে, মানুষের জীবন তো অনেক পাওয়া না পাওয়া, দুঃখ আনন্দ নিয়ে। এইটা এমন একটি গান শ্যামল গুপ্ত ওর স্বামী লিখে গেছেন, অনেক মানুষের জীবনের অনেক কিছুর সঙ্গে এটা রিলেটেড হয়ে যায়। এই গানের কথা এমন কথা, যে গানের কথার সঙ্গে কেউ না কারোর জীবনের কোনো না কোনো সিচুয়েশন মিলবে। এটি হচ্ছে সেরকম গান। সুতরাং আমি গাইছি, আর যিনি আমাকে দিয়েছেন তিনি একটু আড়ালে গিয়ে একটু ফিল করুন গানটা, আমি আমার মতো করে গাই। বাহ, দুটো মানে আমার তরফ থেকে দুটো প্রশ্ন। একটা হচ্ছে তোমার কখনো গান শিখতে ইচ্ছে হয়নি? ইচ্ছে তো হয়েছে, হ্যাঁ ইচ্ছে হয়েছে। ইচ্ছে হলে কি হবে, প্রথম কথা হচ্ছে সেই রকম আর্থিক ক্ষমতা, যে সময় আমি স্টেজ শুরু করেছি সেই সময় আর্থিক ক্ষমতা ছিল না, এক নম্বর। আর ভীষণ স্টুডিয়াস ছিলাম বলে তখন তো লাইভ শো তখন তো কম করছি, তখন শুধু ঘরে গাইছি। যে সময়টা শেখার সময়, শেখার বয়স, তারপরে হস্টেলে চলে গেলাম, পড়াশোনার কারণে হস্টেলে চলে গেলাম, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, হোস্টেলে থেকে তখন আর তখন শোয়ে ঢুকে গেছি। আর যেহেতু আমার শ্রুতি নির্ভর গান, তখন আলাদা করে শেখার আর সময় বা কি বলা যায় ইচ্ছাটাও সেইভাবে হয়নি। কিন্তু আমার পাশে আমি পিকলুদার মতো একজনকে পেয়েছি, যে কিন্তু অনেকটা আমার গুরুদেবের মতো কাজ করেছে। কারণ ওর তো একদম প্রথাগত শিক্ষা, অনেক গুণী শিল্পীদের অনেক কিছু শিখিয়েছে তোমার। তুমি যে সময় শুরু করেছিলে তখন তো টাকার মূল্য এতটা সহজ হয়ে যায়নি, তখন কত ছিল মঞ্চে? আমি প্রথম আমি আর পিকলুদা পেমেন্ট পেয়েছিলাম 40 টাকা, এবং সেটা হচ্ছে 82 সালে আমি প্রথম আমার কলকাতায় পদার্পণ, উষা উত্থুপ নাইট, পিকনিক গার্ডেন। রাজা সরকার বলে একজন ছিলেন, উনি ওই অনুষ্ঠানে তনুশ্রী শঙ্কর এবং নির্মলাদির সঙ্গে আমার প্রথম দেখা। স্বরাজ রায়, যিনি মান্নাদের গান গাইতেন, স্বরাজ রায়, তখন ওই বর্ধমানে একটি অনুষ্ঠানে 40 টাকা পেয়েছিলাম। পিকলুদা 10 টাকা, আমি 10 টাকা, আর 20 টাকা আমার 4 জন মিউজিশিয়ান ছিল, ওদের 5 টাকা করে দিয়েছিলাম। গাড়ি ছিল না, বাসে গেছিলাম, বাসের ভাড়া ওরা অর্গানাইজাররা দিয়ে দিত, আর ওখান থেকে ভ্যান বা রিক্সায় যেতাম। হ্যাঁ, এমনকি এরকমও হয়েছে গরুর গাড়িতে গেছি, মেদিনীপুরের প্রত্যন্ত ভিতরে যাচ্ছি, গরুর গাড়িতে যাচ্ছি, বর্ধমান থেকে যাচ্ছি বনপাস, ট্রেনে নামলাম, বা বনপাস স্টেশন আছে, ওখান থেকে নেমে আমি দেখলাম মোষের গাড়ি। তখন আমি ভাবলাম এই গাড়িতে যেতে হবে, বললো হ্যাঁ এটাই। তারপরে কিছু দূর গিয়ে মোষ বোধহয় সামাও কিছু একটা দেখেছে, তের মেরে নদীর জমির মধ্যে নেমে গেছে। জমির মধ্যে নেমে গিয়ে মোষ চলে গেছে, গাড়ি উল্টে পড়েছে, মানে এরকম অবস্থা। তারপরে সন্ধ্যেবেলায় গিয়ে গান গেয়েছে। ওটার পরে গান গাওয়া? হ্যাঁ, এরপরে জামা কাপড় তো গেল। হ্যাঁ, না সে তো জামা কাপড় আলাদা সেট ছিল। আবার আরেকটা জায়গায় ছিল যাচ্ছি, সাইকেলের সামনে চাপিয়েছে। আমি বলছি এই ঘটনাগুলো হচ্ছে 82 সাল, একদম 82 পুরোটা ঘটনা এই সমস্ত ঘটেছে। সাইকেলের সামনে চাপিয়েছে, বাইপিকলু এই বাইপিকলু এসে গেছে, সাইকেলে চাপিয়ে নিয়েছে। সামনে চেপেছি, সামনে চাপলে পা তো ঝিঁঝি ধরে গেছে। কতটা যেতে হতো? এবং সেটা প্রায় 4-5 কিলোমিটার। 5 কিলোমিটার সাইকেলে যাচ্ছি। তারপরে কখন চটি খুলে পড়ে গেছে, মানে স্যান্ডেল ছিল, স্যান্ডেল মানে ওই কোভিডিস তো নয়, ওই কিটো টাইপের, হ্যাঁ এরকম টাইপের পড়ে গেছে। আমি কিছুক্ষণ ফিল করেছি আমার পায়ে জুতো তো নেই, আমি যেমন জুতো নেই বলে আবার সাইকেল থেকে দাঁড়িয়েছি, তখন দাঁড়াতে পারছি না, টলছি। সে তখন আবার টর্চ থাকতো, গ্রামের লোকের থেকে সবসময় টর্চ থাকতো, টর্চ জেলে ওই রাস্তা দিয়ে খুঁজে গেল, আমি দাঁড়িয়েছি, জুতো নিয়ে এলো। এরপরে যখন যেই ঢুকেছি বাইপিকলু, তখন ওই দিক থেকে অ্যানাউন্স হচ্ছে, বন্ধুগণ বাইপিকলু এসে গেছে, আপনারা যারা বাড়িতে চলে গেছিলেন সব আবার চলে আসুন। মাইকে অ্যানাউন্স শুরু হচ্ছে। বাড়ি চলে গেছিল, দেরি হচ্ছে তখন আসতে, ওরা গ্রামের তো, ততক্ষণ কিছুক্ষণ স্টেজ ফাঁকা, আবার চলে এলো পুরো ভর্তি, একদম গিজ করছে। এরকম অনুষ্ঠান হয়েছে। আমি গেছি দেবিকা মুখার্জি, তখন ছোট বউ বেরিয়েছে, রামপুরহাটে গেছি,
রামপুরহাটে আমাদের গরু গাড়িতে চাপানো হয়েছিল সবাইকে, দেবিকা মুখার্জি? সবাইকে। দেবিকা মুখার্জি লিটারালি শি স্টার্টেড ক্রাইং। গরু গাড়ি করে যাচ্ছে, কাঁদছে। উত্তম দাস কমেডি শিল্পী, সে কন্ট্যাক্ট নিয়েছে। তারপরে গিয়ে তারপরে খাবার কি গ্রামের ভিতরে ঢুকে গেছি, বাতাসা, মুড়ি আর হচ্ছে চপ একটা বড় গামলার মধ্যে দিয়ে দিল। তখন গাইতে উঠবো, তারপরে ওইসব চপ মুড়ি খেয়ে গাইতে উঠলাম, এরকম অনেক অজস্র স্মৃতি। এই যে তুমি বলছিলে যে তোমার একটা অনেক দিনের অফিসের একটা নিয়ম রয়েছে, নিয়মে থাকা, তোমার কি মনে হয় বাকি কণ্ঠশিল্পী বা কণ্ঠী শিল্পীদের ওই খুব বেনিয়ম লাইফস্টাইল? হ্যাঁ, এটা আমার তো আমি দেখেছি, কারণ আমি খুব সামনের থেকে দেখেছি। যেমন আমি হয়তো আমি আলাদা গাইতে গেছি, একই সঙ্গে 3-4টে গাড়িতে করে যাচ্ছি, সেখানে আরও কণ্ঠী শিল্পীরা রয়েছেন এবং তারা উঠলেন একসঙ্গে, একটা ব্যান্ড উঠলো এবং 4-5জন শিল্পী পরপর গাইছে। আমি প্রথম দিকে গাইছে মিন্স আমি যখন গিয়ে বেরিয়ে এসেছি তখন দেখলাম একজন উঠলেন এবং যে অর্গানাইজার তিনি যখন আমাকে ফোন করছেন যে অনিমেষবাবু আপনি পৌঁছে গেছেন, আমি বললাম হ্যাঁ এখন রাস্তায় রয়েছে, কোলাঘাটে এসেছি। আমি তোমাদের কত দূর? বললাম আমার এখন সেকেন্ড শিল্পী গাইছে। তার মানে একজন শিল্পী পুরো প্যাকেজ নিয়ে, একটা ব্যান্ড পুরো প্যাকেজ নিয়ে গেছে 4জন শিল্পী নিয়ে। 4জন শিল্পী কমপ্লিট হলে তারপরে তারা বেরোবেন এবং তখনও কিন্তু তাদের রাতের খাবার, পরিপূর্ণ যে খাবার যেটা দরকার সেটা কিন্তু ওনারা ভোরবেলা এসে হয়তো কোনো হোটেলে খাবেন। এটা যেমন একটা বিষয়, তার সাথে সাথে হচ্ছে অনিয়মিত জীবন, সেটা হচ্ছে পান, এটা একটা বিষয়। ঘুম কম, এটা আমাদের এখন অনেকেরই ঘুমের কম হয়ে গেছে ব্যস্ততার জন্য, কিন্তু তাদের আরও কম। তারা হয়তো ভোরবেলা শুচ্ছেন 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমের পরে, আবার উঠছেন, আবার পরের প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। এটা একটা বয়স পর্যন্ত শরীর গলা নিতে পারে, কিন্তু তারপরে কিন্তু আর নেবে না এবং তারপরে কিন্তু অলরেডি ডিটোরিয়েশন শুরু হবে, কারণ অলরেডি ভোকাল কর্ড বয়সের সাথে সাথে তো এটা তো মেডিকেলি প্রমাণিত যে আমার ক্লান্ত হয়ে যায় ন্যাচারালি। তখন বেশ কিছু পদ্ধতি নিতে হয়, সেটা তুমি রেওয়াজের পদ্ধতি বলো, লাইফস্টাইলের পদ্ধতি বলো। খাবার একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, পরিমিত এবং ঠিকঠাক খাবার খাওয়া, কিছু খাবার না খাওয়া, এই ব্যাপারগুলো থাকে। আমার মনে হয় এটার জন্য তার পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি এবং তার নিজের একটু জানা, এই জানাটারও কিছু ঘাটতি থেকে যায়, যে কারণে খুব বেশি দিন তাদেরকে আমরা পাই না। আমাদের আড্ডার মাঝখানেই অনিন্দদার কথা এলো, অনিন্দদার একটা বইয়ের কথা এলো। সে বইয়ের লাইন ধরেই বলি, যেরকম ভগবানকে পেতে গেলে একটা আধার লাগে বা একটা বিগ্রহ লাগে, তেমনি আমাদের মাঝে মান্না দে, কিশোর কুমার, সন্ধ্যা মুখোপাধ্যায়, মোহাম্মদ রফি সাহ, এদের পেতে গেলে লাগে কণ্ঠীদের। সেরকম ভাবে আমরা আজকে গোটা সন্ধে জুড়ে থাকলাম অনিমেষদার সাথে। কত না জানা গল্প, কত স্মৃতি, কত গান। তা আমরা গান দিয়ে শেষ করি আজকের পর্ব। শোনো, আমার আর ভীষণ ইচ্ছে, এটা একটা ভীষণ ইচ্ছে রয়েছে, কারণ তোমার যে ব্যারিটোন ভয়েস না, আমি তো ভীষণ ফ্যান তোমার গানের। আর ন্যাচারালি আমার খুব ইচ্ছে পঞ্চদিনের শেষ হয় যদি একসঙ্গে করি। চলো, সঙ্গে গাওয়ার একটা অন্য সপ্তপদী। La 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 tararara tararata 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 tararata। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে। আকাশের নীল দূর সীমা ছাড়িয়ে গান
যেন যায় আজ হারিয়ে প্রাণী যদি গানের রেশায়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। ah